কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। তাহলে আমি বন্ধ করে দিই। সবে যখন ভাবছিলাম শোবো তখন কারেন্টটা গেল। আমাদের পাওয়ার ব্যাকআপ আছে, কিন্তু গেছে বলে আমি স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করতে হয়েছে, সিলিংটা ছেড়েছি। এখন তো কারেন্ট এসে গেছে, এখন তো আর আমার ভালো লাগছে না করতে। বাপরে বাপরে বাপ, বিকেলবেলাটা বেরোতেই পারছি না, একটু ভালোই লাগে না। সকালেও বেরোতে পারি না, বৃষ্টি, বিকেলে বৃষ্টি। ভাবি বিকেলবেলাটা একটু বেলাবেলি করে বেরোবো, তাহলে কি হয়, বিকেলবেলাটা বেরোলে একটু ঠাকুরের জিনিসটা নিয়ে আসতে পারি। আরে আমাকে বেরোতেই হয়, বুঝেছো তো, আমি না বেরিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যতটা সম্ভব গুটিয়ে নিয়েছি এখন অনেকটা কাজ। আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে বারবার করে গিয়ে করতাম, দরকার নেই তাও যেতাম, মানে কাজ বাড়িয়ে করতাম বা কাজ বাড়াতাম। এখন অনেক কাজ গুটিয়ে নিয়েছি, যার জন্য আমার মাও ভীষণ হ্যাপি। তো তারপরে এর জন্যই বেরোতে হতো যে কালকে জগন্নাথ দেবের ইয়ে, তো না হয় কয়েকটা নাট মন্দিরে আগে ভাগেই দিয়ে আসতাম আমি। সকালে যদি যেতে না পারি, বৃষ্টি বাদলা থাকে, সকালে যাব বলে দেখো, সকালে গেলে তো আর হতো না, এটা হয় বিকেল না কালকে দেওয়া। না আর আমরা কী করবো, ওই বাচ্চারা আসে তাদেরকেই দিতে হবে, আর কিছুই না। এমনিও বাচ্চাদের দিই, আর কিছুই না। ঠেলাঠেলি তো এবার করতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না। মনের ভক্তি মনের থাকতে হবে। ইসে কিন্তু পাইনি, জানো তো, জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু পাইনি এখন। তো এটা বোধহয় ওনাদের উচিত, জানি না উচিত না অনুচিত জানি না, নাকি কিভাবে দেবে আবার ডিস্ট্রিবিউশন। কিন্তু গিয়ে লাইন দিয়ে নেওয়ার চেয়ে সবার বাড়িতে যেমন ভোটের সময় আসে যে ভোট নিন করে, এটাও তো ডিস্ট্রিবিউশন করা উচিত ছিল না? সেটাই বলছি, ভোটের সময়, ভোট নেওয়ার সময় তো বলে না যে ওখানে একটা মিটিং হচ্ছে সবাই আসো, ওখানেই বলে দেবো, ওই অত নম্বর ওয়ার্ডের ওই কমিউনিটি হলে আসো, সবাইকে বলে দেবো। নিশ্চয় সেটা বলা হয় না। তাহলে দেওয়া বেলায় এরকম হবে কেন? এখনো পাইনি, আশা করি পাবো। এখন হুট করে তো বলে দেওয়া যায় না যে পাচ্ছি না, কিন্তু এখনো পাইনি, বুঝেছো। আমার একটা নখ একটু বড় হয়েছিল, যেটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য বড় করেছিলাম। এমনি আমার আগে নখ খুব বড় থাকতো, তারপর মধ্যেখানে কেটে দিলাম। তারপর আমার কাজের জন্য নখ বড় রাখা যেত না, তাতে আমার কোনো আফসোস ছিল না। কাজটাই আমার মেইন ছিল। তো এখন একটা নখ মানে এক্সপেরিমেন্টের জন্য বড় রেখেছি, এটা যে আমার নখটা বড় করতে পারছি কিনা এখনো, আর যে নখ ভেঙে যায় কিনা। হ্যাঁ, নখ ভেঙে যাচ্ছিলো, দেখছিলাম যে ছোটো রাখলেই বরঞ্চ নখটা ভাঙছে বেশি। তা বড় রাখার পর অনেকটাই বড় হয়েছিল, তো মা বলছে যে এত বড় নখ কিন্তু উল্টে যেতে পারে। আমি তবুও বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম একটা আঙ্গুলে। এমনি আঙ্গুলেতে শেপ করা নখ আছে, কিন্তু ওই নখটা বেশ বড় হয়ে গেছে অনেকটা, দেখো অনেক বড় হয়ে গেছে। এমনি আমার নখ একটু বড় বড়, হ্যাঁ, তার মধ্যে আবার বড়। আর আমার নখ খুব বাড়েও তাড়াতাড়ি, নখ আর চুল না আমার খুব তাড়াতাড়ি বাড়ে, মানে ঝটঝট করে বেড়ে যায়। মানে আমি যে চুল ছোটো করবো কয়দিন বাদেই দেখা যাবে বড় হয়ে গেছে। তো মা বলছে যে এই তো উল্টে যাবে সোনা, নখ ঠিক এখন একটু দেখি সাইডের দিক দিয়ে একটু ভেঙেছে, এতটা বড় হওয়ার কথাও ভালো যে বড় হওয়ার পর ভাঙছে। নখটক ভাঙাগুলি থেকে অনেক কিছু সিমটম পাওয়া যায়, তো তোমার শরীরের কোন মিনারেলের অভাব আছে, ভিটামিন প্রোটিনের অভাব আছে, বোঝা যাচ্ছে যে না নখটা এখন ওই হয়নি, ঠিক আছে। তারপর চুল পড়া মানুষের, আমার কিন্তু এই যে এত বর্ষা হচ্ছে বলতে নেই, সেই আন্দাজে চুল পড়ে না, খুব কম। চুল তো পরেই কম, উল্টা আমার মায়েরও খুব যা করে চুল পড়ে তা না। আমার তো নিচের দিকটা আঁচড়াতেই ইচ্ছা করে না, চুলের ডগার দিকগুলো, এর জন্য হয়তো একটু টান করে পরে হাত নাড়িয়ে এখন আঁচড়াতেও ইচ্ছা করে না। মানে আমার সেই আন্দাজে চুল পড়ে না, বুঝছো, মানে পড়ছে না তো দেখছি এখনো অব্দি। তো আমি তো ভেবেছিলাম এবার ওষুধ খেয়ে খুব চুল পড়বে, কারণ ওষুধের সাইড রিয়াকশানে চুল পড়া ছিল। সে চুলও পড়েনি সেই আন্দাজে, স্কিনও ড্রাই হয়নি, বরঞ্চ অয়েলি হয়ে গেছে বেশি স্কিনটা। কিন্তু ঠাকুরের ব্রণ ট্রণ উঠছে না, এই আর কি। কারণ এইটার নিয়ম হচ্ছে, ওষুধটার নিয়ম হচ্ছে তোমার স্কিনটাকে ইসে করে দেয়, ড্রাই খসখসে করে দেবে, খড়খড়ে করে দেবে। একটু ড্রাই, এমনিও আমার স্কিন ড্রাই, কিন্তু উল্টো হচ্ছে, আর অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা এখন দেখছি আমি। উল্টো হচ্ছে কেন জানি না, শুধু একটা জিনিসই মিলেছে, ওই যে মাথা ঘোরাটা শরীর ভার, সেটা মিলে গেছে, নয়তো সব কিছুই মোটামুটি ওইতেই আছে।
জল তেষ্টাটাও বেড়েছে, ঘুমটাও বেড়েছে, ঘুমটা ভালো, কিন্তু রাতে হয় না ঘুম আমার। মানে রাতে না হওয়ার কারণও আছে যে বৃষ্টি বৃষ্টি তো অন্ধকার, ওসব ভালো লাগে না। আর জানলা দরজাগুলি বন্ধ থাকে তো, জানলা এখন তো তাও দরজা খুলে শুই, জানলাগুলি বন্ধ থাকে তো আমার কুচ্ছি লাগে। আর এই যে ধরো জানলা ফালনা খুলে রেখেছি, এখন আমার ঘুমটা মতো। এখন ফ্যানটা চালালেও কি হয়, বাইরের হাওয়ার সাথে ঘরের হাওয়ার একটা মেলবন্ধন হচ্ছে, ওরা হয় আমি না থাকতে পারি না বদ্ধ জায়গায়, এই জন্য আমার ঘুমটা হয় না। লাইট জ্বালিয়ে রাখি তাও জানো তো এরকম অবস্থা হচ্ছে। এই আর কি, দেখো কেমন ছ্যাঁচড়া বৃষ্টি, এই বড় বড় ফোঁটা না হলো। মা তো বলে জানলা বন্ধ করো, আমি না মা ডাইরেক্ট পড়ছে, আকাশটা একদম মাটিতেই পড়ছে, ওই ছাট নেই কোনো, যে পূর্ব দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, এইদিকে ছাট ওদিকে ছাট, জানলা বন্ধ কর, মেঝে ভিজে যাবে, সেসব কিছু হচ্ছে না, একদম ডাইরেক্ট ওপর থেকে নিচে নামছে বৃষ্টিটা। এই দেখছিলাম যে বাবা কি বৃষ্টি, কি বৃষ্টি, কি বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না। না বৃষ্টি না হলে গরমটা কমতো না, কিন্তু বৃষ্টি এরকম হচ্ছে ভালো লাগছে না। একটু রাতের দিকে হলে ভালো, তাহলে কি হয় মানুষ ডেইলি প্যাসেঞ্জারি করতে পারে, যাতায়াত করতে পারে। হ্যাঁ, এই ধরো বর্ষা বৃষ্টিতে মানুষের যদি যাতায়াত হয় না, ভিজলে সবার জ্বর, হাসপাতালে জায়গা নেই। তো সেদিন আমাদের পাড়ার একজন, আমি সবে বাজার থেকে নেমেছি বাড়িতে এসে, আমার টোটোটাকেই বলছি যাবে যাবে কোথায়, হাসপাতালে বয়জনা, আমাদের যে স্টেট জেনারেলটা, হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু ওনার হাতে খাবার দাবার ছিল তো, আর হয়তো তারাও ছিল, হেঁটেই চলে যাওয়া যায়, আর একা যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, এমনি গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়, আমাদের বাড়ি থেকে একটুখানি 1 কিলোমিটারের মতো, কিন্তু তবুও বুঝতে পেরেছো যে একা একা দেখবে তোমার এইখান থেকে এইটুকু নিয়েও তোমার অনেকটা টাইম মনে হয় যেন কতক্ষণ। আর আমাদের বলি দিয়ে গেলে তো আরও তাড়াতাড়ি, স্টেট জেনারেল মানে খেয়ে লোকে বলে না একটু হাঁটতে বেরো, ওই হাঁটাতেও হয়ে যায়, স্টেট জেনারেলে চলে যাওয়া যায়। কিন্তু কি বলো তো, ওনার বোধহয় তারা ছিল, আমি পাড়ারই কাকিমা, আমার কোথায় যাও বলে, তোর কাকিমা হাসপাতালে ভর্তি জ্বরে। বললাম যা বাবা, মানে কতটা জ্বর হলে হাসপাতালে ভর্তি হয়েছে, কারণ এনারা সাধারণত ঘরের মধ্যে রেখেই সে রোগ সারিয়ে ফেলতে পারে। অনেকে আছে না যে এটা খাইয়ে ওটা খাইয়ে এখন বেশ সেরে যায়, মানে অল্প বিস্তর জ্বর হলে যায় না। গরিব মানুষটাই পেট, মানে এককালে প্রচণ্ড ফেটেছে, এখন আর গরিব না, বাড়িঘর খুব সুন্দর, এখন বাড়িঘর খুব সুন্দর, কিন্তু জ্বর হয়েছে, কতটা জ্বর হয়েছে, মানে এতদিন এত খাটাখাটনির পরেও যারা একটুখানি জ্বর টরে কোথাও যায়নি, হাত পা কেটে গেলে কোথাও যায়নি, তাদের কতটা মানে জ্বরে কষ্ট যে বাড়িতে আর রাখা যায়নি, দিয়ে আসতে হয়েছে হাসপাতালে, এবং খাবার দাবার যাচ্ছে, মানে ভাবো আর কি তুমি। এই আর কি ভাবছিলাম, এই জন্য সেদিনকে যে বৃষ্টিতে ভিজেছি না, ওই যে ইয়ে করতে গিয়ে, ওষুধ আনতে গিয়ে আমি পরে তো চিন্তায় ছিলাম যে আরে ভিজে গেছি, একেবারে পিঠ ফিট ভিজে যা, কিন্তু ঠাকুরের ইচ্ছা কিছু হয়নি। বাড়িতে এসেও ভাত খেয়েছিলাম, ঠান্ডা ভাত, আমি বুঝতে পারিনি, ঠাকুর ইচ্ছায় কিছু হয়নি। আর জামাটাও তত্তর করে শুকিয়ে গেছে, একটা কেমন জামা জানি, ক্রেপ কোথায়, খুব তত্তর, আমি সাধারণত পরি না ক্রেপটা, না ভেতরেও হাওয়া ঢোকে না, বাইরেও হাওয়া ঢোকে না, কিন্তু এই জামাটার ভীষণ হাওয়া ঢোকে। কেন হাওয়া ঢোকে জানো, জামাটাই লুজ, জামাটাই ঢিল, আর পরলে মনেই হয় না গায়ে কিছু পরে রয়েছে, মনে হয় যেন একটা রেনকোট পরে রয়েছে। এরকম একটা আমাকে একটা রেনকোট কিনতে হবে, কম দামি রেনকোট কিনবো একটা, অন্তত মাথার গাটা ওই হলেই হয়ে যাবে। তারপর তো বাড়ি এসে সর্ষের তেল ভাবতে হয়, আমি তো আবার কানে কানে তেল দিতে পারি না, আর অ্যালার্জির জন্য তো আমি কিচ্ছু করতে পারি না। তারপরে কালকে আমি তো বলছি কবে রথ এরকম খুঁজছি, দেখলাম, শুনলাম নাকি কালকে রথ, অ্যানাউন্স করতে করতে যাচ্ছে। জেঠিমার সাথে একটু কথা বললাম, আমাদের পাশের বাড়ির জেঠির সাথে, বলছি কেমন আছো গুড্ডু, দেখা হয় কিন্তু কথা হয় না অতটা, কেমন আছো, এখন শরীর কেমন আছে, সেই একটু বললাম, এই 1 মাস হয়েছে। আর ওনাদের মুখ থেকেই ডাক্তারের পরিচয় আমার, জানো তো, এই ডাক্তারবাবুর সাথে যে আমার পরিচয় ওনার মুখ থেকেই, ওনাদের মুখ থেকে, কারণ এই ডাক্তারবাবু আমাদের এখানকার ডাক্তার, মানে এখানকার ছেলে। আর আমাদের যে পাশের বাড়ি যে জেঠি বলছি, জেঠি যার তো দাদা যে স্কুলে পড়তো, এই ডাক্তারবাবু সেই স্কুলেই পড়তো, কিন্তু উঁচু ক্লাসে। তারপর ডাক্তারবাবু হয়েছেন উনি আরজি করে পড়ে, তো ওনার নাম বলেছিলাম আমি, আমার কলকাতায় ওখানে, মানে কি কোন দাদা, ওদের দেখো আরজি করের লোক আরজি করকে চিনবে,
একদম ছোটরা চিনবে না। তো ওরা বলে হ্যাঁ 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 চিনি চিনি, তাদের একটা চেন থাকে তো চেনা যায়। তারপরে সেই থেকে যে চেনা, বাবাকে দেখলাম বাবার কাছে, ওনার কাছে তো বাবা ছিল এবং ভালোও থাকতো। তো আমাদেরই তো ভুল হলো, বা পাঠিয়ে দিল নারায়ণাতে, ওটা তো বিশাল ভুল হয়ে গেল, মরেই গেল মানুষটা বিনা চিকিৎসায়। যে তোমরা যে টিভিতে দেখো, যেমন নিউজে পড়ো, যেমন বিভিন্ন নিউজ পেপারে দেখো, যেমন পুরো সেরকম, বুঝেছো তো। তারপরে যাই হোক করে আমি এখন ওই ডাক্তারবাবুর আন্ডারেই আছি। সেইগুলো বলে কি না না ও ভালো, এরা সব কিছু ওই ডাক্তারকেই দেখায়, দাদা করে যায়। সেই হিসাবেই আমি ডাক্তারবাবুর কাছে আন্ডারেই আছি। মাকেও বলেছি, মা 10 ডাক্তার ধরার তো দরকারের প্রশ্নই ওঠে না, এই ডাক্তারবাবু আছেন আমাদের লোকা, মানে আমাদের ইসের মতোই, উনি যা বলবেন। তারপরে তো আয়ের উপর ডিপেন্ড করে না। মা বলে ঠিক আছে, তোর যখন ভরসা যেখানে, আমি হ্যাঁ এনার কাছে গেলে আমার একটু ভরসা হয়। আমি যেমন বলেছি, ডাক্তারবাবু কিছু হলে একটু অপারেশনটা বাদ দেবেন, আমি বলেছি। আমার ভালো লাগে না, ছেঁড়া কাটা জিনিসটাই আমার ভালো লাগে না। ছেঁড়া কাটা, ফুটো, ইঞ্জেকশন, জিনিসগুলো আমার একটু ভালো লাগে না, জানো তো, কোনো সময়। ছেঁড়া কাটা করে না অনেকে, কি অনেকে আছে কি কি মানে ফোড়ার মধ্যে ফুটতে থাকে, ফোটা জিনিসটা আমার কোনোদিন পোষায় না, জানো তো। আমার নাক কান ফুটাতেই ভয় করে, এরকম অবস্থা। তাও তো কতবার করে ফুটিয়েছি। তার মানে সেই আর কি, ভালো লাগে না এই জিনিসগুলো, কাউকে করলেও ভালো লাগে না, কাউকে যে করবে না আমার ভালো লাগে না এই জিনিসটা। আবার অনেকের দেখি বেশ সাহস আছে। আমার কথা হচ্ছে অন্যরকম, ছেঁড়া কাটা কোনো কিছুই আমার ভালো লাগে না। ধরো শুধু ছেঁড়া কাটা না, ধরো যে বিউটি পার্লারে যায়, হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে যে উল্কি টুলকি করে, এগুলো আমার পছন্দ হয় না। এমনি তুমি পেন দিয়ে একটা আঁকলে ঠিক আছে, হাতের মধ্যে এঁকে রাখলে আবার মুছে ফেললে, বলে শরীরে চামড়া ফুটো ফুটো করে কি আনন্দ একটা। তোমার এত কষ্ট নিতে ইচ্ছা করে, তুমি এত কষ্ট নিতে পারো শরীরে, তুমি যুদ্ধ বিগ্রহে গিয়ে যাও, বলো গিয়ে যে আমি যুদ্ধটা, যে আমাদের যে সোলজাররা বিভিন্ন বর্ডারের মধ্যে রয়েছে, কত কষ্ট করছে দিনের পর দিন ফ্যামিলিকে ছেড়ে থেকে ওই এক পোশাকে। এমনও কিছু জায়গা আছে যেখানে এক পোশাকে দিনের পর দিন রয়েছে, লোকের দেখতে পাচ্ছে না, শুধু গোলাগুলির আওয়াজ। ওদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছায় বলো। সে খাবার যাচ্ছে, চারপাশে মানে মানুষ দেখছে না, শুধু বড় বড় কয় টাকা বেতন পায়, 1 লাখ 2 লাখ পায়। আর এখানে দেখো ছেলে পেলেরা উল্কি পুলকি করে তোমার, তারপর ওইসব জায়গায় থাকলে একটা না এরকমভাবে থাকলে জনমানব শূন্য, এবং জানে যে যখন তখন মরে যাবো, ওই এক ভালো লাগে নিজেদের। তার জন্যই তোরা মানসিকভাবে ওই হয়ে যায়, তারপর একটা গুলি করে সব জায়গায় উই করে দেয়, দেখো না কেমন হয়। আর এখানকার ছেলে পেলেগুলিকে দেখো উল্কি ফুলকি করে না, শরীরকে দেখায়, এবার এইভাবে মোটর বাইক চালায়, ওইভাবে মোটর বাইক চালায়, মানে ভাব দেখা যায় ঠ্যাং ভেঙেছে তো গিয়েছে। তো তোর যখন ঠ্যাং ভাঙার এত ঠ্যাং ভেঙেছে, তুই একটা হাসপাতালের বেড দখল করে থাকবি, এবার বাড়ি গিয়ে আরাম খাবি, হ্যাঁ, তারপর সরকারের এই ওই নিবি। তো একটা ভালো কাজ করে ঠ্যাং ভেঙে দেখা, যা তুই যুদ্ধের ওখানে যা, যে আমি যা আমার মতো এখন 10 জন আমরা যাচ্ছি, একটা অন্তত একটা সোলজার একটু আরাম পাক। আমি বলছি না সোলজারকে বাড়িয়ে আসতে হবে, সে একটু বেশিক্ষণ থাকবে, সে তোদেরকে তদারকি করবে, তোরা ফ্রন্টে থাকবে, তাই না? সেই বেলা যাবে না, না ছেলে না আমি ঘাড়ে গদ্দানে 50 রকম উল্কি করে রাখবে। আর খাওয়া দাওয়া না আনন্দ করতে, যেহেতু এই যে আমাদের ঘরেরই তো ছেলে ফেলে ডিফেন্সে যায়, এরা জীবনটাকে শেষ করে নিংড়ে দিচ্ছে এই আনন্দে। এই ইয়েরা তোমার বাকি সিভিলিয়ানরা যত রাজনীতি পাকনাগিরি সব করে বেড়াচ্ছে, একবার এরা হাত উঠিয়ে নিই যে আমরা 7 দিন অফ দিলাম, দেখবে সব কটা কেন যায়, তোমাদের এই নিয়মই আছে, এই আছে, এদের টিভিতে বসে ঝগড়া করে বেরিয়ে যাবে সব কটা। দিনের পর দিন বিধানসভা লোকসভা সব বন্ধ করে দিয়ে কোটি কোটি টাকার ব্যাপার, ওগুলো এক এক দিনের খরচ সব নষ্ট করে দিয়ে মানুষের আগে একদিন বিধানসভা বা লোকসভার ওই অধিবেশন বন্ধ হলে সারা জায়গায় নাম হয়ে যেত যে এই কারণে হয়েছে। আর এখন মানে ঘন ঘন হওয়াটা যেন কোনো ব্যাপারই না, এর জন্য গুরুত্বও থাকে না, মনে হয় যেন পেট খারাপের মতো, ও হাঁকতে গেছে বিধানসভা বন্ধ করে গেছে, ওই ছোট্ট একটা নিয়ে বন্ধ হয়ে গেল।
বিধানসভা অচল হয়ে গেল। ওরে অচল রে, বেতনটার তো সময় তো শুনি না যে একদিন বিধানসভা অচল হয়েছে মানে কাউকে কাজ করতে হয় না, ওই দিনের বেতনটা কাটা পড়েছে। ওই সবারই এককালীন রাগ এখন রাজনীতির নেতাদের উপর। দেখবা তুমি, মানে রাজনীতির নেতাদের উপর, তুমি যেই দল করছো সেই দলের লোকের ওপর তোমার এখন রাগ হয়ে গেছে, তুমি বলতে পারছো না কি বলে ওই হবে। সবারই একরকম রাগ। নয়তো দেখো, যখন তোমার নেতা জেলে যায় তুমি যাও সঙ্গে? তুমি কিন্তু যাও না। তোমাকে বলে দেয় যে তুমি আমার হয়ে চেঁচাও, তো তুমি চেঁচাবে। এবার ওই নেতা জেলে চলে যাওয়ার পর ওই পোস্টে যে আসবে তুমি কিন্তু টুরুক করে সেই লবিতেই ঢুকে যাবে, তাই না? কারোর এখন ভালো লাগে না নিজে যেই লবির আন্ডারে রয়েছে, যেই নেতার লবির আন্ডারে, সেই নেতাকেও এখন ভালো লাগে না। জানে তো একবার এই দল একবার ওই দল, আর ভালোই খাচ্ছে। কারোরই ভালো লাগে না, উপকারী কোনো কাজ করছে না, সবই চালাকের বলি। আমাকে দিয়ে খাটাচ্ছে, আমাকে পায়া করে সেই নেতা দাঁড়াচ্ছে। এই যে চিন্তাটা হয়ে গেছে না, এখন কেউই তার ঊর্ধ্বতন নেতাকে ভালোবাসে না। এমনিতে তো রাজনীতিতে ভালোবাসাবাসি নেই, এখন ভালোই বাসে না, এখন ঘরের লোকও ভালোবাসে না। তুমি দেখবে যে রাজনীতি করে শুধু নেতা না, কর্মী, মানে বলে না পাগলা কর্মী, একেবারে রাজনীতির জন্য অন্ধ সমর্থক, যেই দলেরই হোক, মানে ঘরের লোকের সাথেও ঝগড়া করা শুরু করে দেবে, সবাই তাকে লাথি মেরে দেয়, সহ্যই করতে পারে। প্যাক দেয়, এই দেয়, ওই দেয়, দেখবে তার বউ বাচ্চা বলো বা তার স্বামী বলো বা ওই বলো, মানে সেই ব্যক্তিকে পছন্দই করে না। মরলে মর, বাঁচলে বাঁচ, সময় মতো রান্না খাওয়াও বানিয়ে দেয় না, দেখবে তুমি সব কিছু নিজের মতো ঘুরতে পিটুকতে বেরিয়ে যাও। তুই রাজনীতি করে মর, ওই নেতার পিছন পিছন থেকে মর গা, মরলে ওদের কোনো যায় আসে না, শুধু দেখে গুছিয়ে গাছিয়ে দিয়েছে কিনা আমাকে, যদি কিছু হাত সাফাই করতে পারে ভালো, গুছিয়ে আনছে কিনা, তার জন্য ওর সাথে কেউ মরে না, কেউ ওর কোনো ওই নেই। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, দেখবা টিভিতে দেখা, হ্যাঁ আমার ছেলেটাকে গুলি করেছে, ওই করেছে, যেটা পরে শোনা যায় যখন রাজনীতির ওই ছাপ্পা ছুপ্পা ছিল, এইসব গুন্ডামি করে বেড়াতো, বাড়ির লোকও কাঁদে না। কত কষ্ট করছে ডিফেন্সের লোকেরা, ডিফেন্সের ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, নার্স বলো, যে ডিপার্টমেন্টের আছে, কি কষ্ট করছে বলবে। ওই তোর বেতনে ওই জন্যই তো ও গেছে। আরে গেছে তো ওরকম ওথ নিয়ে তো ডাক্তারও গেছে, ওরকম ওথ নিয়ে তো টিচারও গেছে, পড়াচ্ছে। ওই ওথ নিয়ে তো এক একজন মন্ত্রী হয়েছে। ওখানে যখন ওই সে ওথের ইয়েটা দেখা, একেবারে বিশাল অনুষ্ঠান করে দেখা, কয়টা কাজ করেছে। তাহলে সব কিছু তো ওরা করবে, তুমি বসে বসে ওই করবা, এই জানলা দিয়ে এই বাড়ি ওই বাড়ি দেখে বেড়াবে না, এই আর কি। যাই হোক, অনেক গল্প টল্প হলো, ভালোও লাগছে। ওহো, কারেন্টটা এসে গেছে, এবার বন্ধ করে দিই তাহলে, বন্ধ করে দিই তাহলে নাকি? কত মিনিট হয়ে গেল? আসলে কি জানো তো, এফবিতে করলে না প্রচণ্ড মানে ফটফট ফটফট করে ইয়ে কেটে নেয়, মানে ওই যে কি কাটে জানি, ওইটা কাটে, জিবি কাটে। আর এখন যা জিবি কেটেছে না, এটা দিয়ে আমি অনেকক্ষণ ইউটিউবে করতে পারবো। এটা আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড জিবি কাটে, এই আর কি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতে বলতে রোজই ভুলে যাই, বলবো করে আর বলাই হয় না, এই কথা ওই কথায় চলে যাই। বলি তোমাদেরকে একটা কথা। দেখো, আমার ফেসবুকে যে বন্ধুবান্ধব আছে না, আমি বলছি না, এটা আমার আগের আইডিটা ছিল, তারাই রয়েছে বেশিরভাগ, এবং আমি কথাও বলি তাদের সাথেই বেশি, বুঝতে পেরেছো তো? এবার তারা বেশিরভাগই আমার দাদা সুলভ, হ্যাঁ, মানে দাদার মতো, সবই সিনিয়র আমার, হ্যাঁ, সিনিয়র বলেই দাদা না, মানে দাদা সম্পর্কেরই তারা আমার, হ্যাঁ। কেউ পলিটিক্যাল আছে, কেউ প্রচুর পলিটিক্যাল লোক আছে, কিন্তু তাদের সাথে কিন্তু আমার অরাজনৈতিক সম্পর্ক। মানে প্রতিটা মানুষেরই পলিটিক্যাল দিক হলেও তাদের এক একটা সাইড থাকে, ব্যক্তিগত সাইড থাকে কারো, আর পলিটিক্যাল দিকটা হচ্ছে তার প্রফেশনাল দিক বা তার হবি বলো বা তার ইনভলভমেন্ট। তো ওই ধরনের ইনভলভমেন্ট আমার কারোর সাথে নেই, ঠিক আছে? আমার যা ইনভলভমেন্ট, তাদের যদি যেইটুকুনি পলিটিক্যাল লেস ইনভলভমেন্ট আছে, অ্যাটাচমেন্ট আছে, আমার সবার সাথেই সেই। কিন্তু আমার যে দাদারা আছে প্রত্যেকেরই ম্যাক্সিমামই পলিটিক্স ঘেঁষা, বুঝতে পেরেছো? তো এখন মানুষ পলিটিক্স ঘেঁষা হতেই পারে, সেটা তার ব্যক্তিগত ওই, কিন্তু তাদের সেই দাদারা যে অরাজনৈতিকভাবে যে মেলামেশা করে, যে সার্কেলটা আছে, সেই সার্কেলের মধ্যে আমি একজন, সার্কেলের যে লোক আছে সেই লোকের মধ্যে আমি একজন, বুঝতে পেরেছো? তো সেই হিসাবে আমি কিন্তু রাজনীতি করি না, আমি একদম অরাজনৈতিক একজন
আমি একটু আধ্যাত্মিক টাইপের ভালোবাসি, সে যে কোনো ধর্মের মানুষই আধ্যাত্মিক থাকুক, কিন্তু কোনো ধর্ম নিয়ে খোঁচাখুচি করা, তার জিনিস আমি জানি না যখন, বা কেউই আমার নিজের ধর্মের পুরোটা জানে না। এবার তুমি উপরে একটা জিনিস দেখে ওটা কেন এই ওটা কেন সেই বলে লাভ তো নেই, ওটার অনেক গভীরে অনেক ব্যাপার আছে। আর সব পথই এক জায়গায় গেছে, বললে তো হবে না, সব পথই এক জায়গায় গেছে। তুমি হাঁ করে জল খাও, আর নলকূপ টিউবওয়েলে মুখ লাগিয়ে জল খাও, আর স্ট্র দিয়ে জল খাও, গ্লাসে জল খাও, বসে জল খাও, বোতল উঁচিয়ে জল খাও, ঢকঢক করে জল খাও, আর আস্তে আস্তে জল খাও, জলটা তোমার সব শরীরেই ঢুকছে। সুতরাং তুমি আল্লাহ ডাকো, ভগবান ডাকো, গড ডাকো, বা যে কোন ডাকো না কেন, যেইভাবেই যা করো না কেন, সব এক জায়গাতেই যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সুতরাং ওই যেমন পানি বলো আর জল বলো, ওয়াটার বলো বা কিছু বলো, ব্যাপারটা ওই টু, তাই তো? সেই সেই হিসেবে আমি কিন্তু মানে সব মানে আমি আধ্যাত্মিক মানুষ ভালোবাসি, ধর্ম নিয়ে ক্যাচালের চেয়ে আধ্যাত্মিক মানুষ আমি ভালোবাসি। মানে তুমিও আমাকে হেল্প করবে, আমিও তোমাকে হেল্প করবো। আধ্যাত্মিক মানুষ আমি ভালোবাসি, কারণ আমি অনেক সময় আমি বেশি পূজা আর্চা করতে পারি না, হয়ে ওঠে না আমার। তো কেউ যদি করে আমার ভালো লাগে, কিন্তু শান্তভাবে, ওই মানে উচ্ছৃঙ্খলভাবে আর শব্দ করে কোনো জিনিস কাজ আমি ভালোবাসি না। মানে হই হই রই রই চই চই করি চিল্লা মিল্লি ভিড় ভাট্টা আমার পছন্দ হয় না। আমি যেন সব জায়গায় অক্সিজেনে যাই, হ্যাঁ, ভালো লাগে না আমার। তো এটাই একটা ব্যাপার। আর হচ্ছে মানে যেখানে জায়গায় গিয়ে তুমি মেডিটেশন করো বা কোনো জায়গায় লেখা থাকে না টেম্পল, বা এখানে নীরবতা বজায় রাখুন, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে গিয়ে তুমি চুপচাপ করে ধ্যানে মগ্ন হয়ে যাও বা বসে থাকো। যেমন আমরা যে বাগবাজারের মায়ের বাড়িতে যেতাম, সেখানে গিয়ে চুপচাপ তোমাকে বসে থাকতে হবে। তুমি এখানে গিয়ে দেখবে যে বড় বড় সোনার ছড়া পড়া মানুষ, পুরুষ নারী নির্বিশেষে গিয়ে দেখবে মায়ের বাড়িতে বসে রয়েছে। বসতে বসতে না, তাদের কেউ হয়তো অনেক শিশু জীবনে চলে গেছে, সবারই সংসার ধর্ম আছে, কিছু পাওয়া না পাওয়া বা খুব বেশি পাওয়া, বা খুব ভালো একটা জিনিস পেয়ে গেছে, তখন একটা আপসে অন্তর থেকে আসে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। বা হয়তো খুব একটা মন খারাপ ছিল, হয়তো খুব একটা অসুস্থতা ছিল, বা হয়তো কাউকে মিস করেছে, মানে মিস আপ হয়ে গেছে, সে দুঃখটা না বাড়িতে কেঁদেছে, সবই করেছে, তবু মায়ের কাছে বসে, হয়তো মায়ের কাছে তার দীক্ষার মন্ত্র আছে, বা তার দীক্ষিত না, সে মায়ের কোনো মন্ত্র জানে, মায়ের গুনগুন করতে করতে আপসেই সেই জিনিসটা এসে যায় ভেতর থেকে, তার ভেতর নাড়া দেয়। জিনিসটা তখনই হয় যখন চুপচাপ থাকবে, পরিবেশটা চুপচাপ হবে, ওই শীতল জায়গায় বসে মায়ের কাছে। আর মায়ের মুখটা দেখেছো তো, কত দরদি, কত দরদি, মানে সবসময় যে স্টান্টবাজি করলে কিন্তু হয় না। এখন কিন্তু কোনো মানে ধর্মীয় গুরুর প্রতি সেই দরদটা আসে না, সেই দরদি মুখের না। আর এর মুখের দিকে তাকালেই দরদি, মনে হবে যেন আমি কেন, আমার পরবর্তী 7 পুরুষও ওনার আঁচলের তলায় নিরাপদ। এই আর কি, যে একজন মায়ের আঁচল আমিও ধরেছি, আমার বাবা মাও ধরেছেন, হয়তো আমার পরবর্তী জেনারেশনও ধরে থাকো, এই মায়ের আঁচল ধরে থাকো। মনে তোর যখন কোনো কষ্ট হবে, আমি থাকবো না, তুই মায়ের কাছে চলে আসবি। মা আমাদের সবার মা, সে আমার মা বাবারও মা, আমারও মা, আমার পরবর্তী জেনারেশনেরও মা, হয়তো আমার নাতিপুতিরও মা, বুঝেছ? এর জন্য এরকম একজন, তার দেখেছি চোখ মুখ কেমন বসা, অতি সাধারণ মানুষ, তার জীবনযাত্রা, বিভিন্ন ছবিগুলো দেখেছো, গঙ্গার ঘাটে বসে থাকার কথাবার্তা, যে আমার সন্তানকে কে কি করবে, আমার আঁচলের তলায় আসো, এর চেয়ে বড় সহজ কথা কি হতে পারে? তুমি ওইভাবে পুজো করো, ওই সকালবেলা ওই উপোস করো, ওই করো, এই ভগবান কোনোদিন এসব বলে না। মনটা পরিষ্কারের কথা। আর এত বড় সাহসটা তোমাকে দিচ্ছে, বাস এই কথাতেই তো হয়ে যায় যে আমার আঁচলের তলা, আমি তো মা, আমি ওই যে কি মা জানি বলে না, ওই যে লোক শোনানো মা, তার আমি মা। এই যে কথাগুলো, তাহলে ভাবো তো কত অর্ডিনারি মানুষ, যে আমার যেমনই হোক, আমার নুন ভাত থাক, শাক ভাত থাক, হয়তো আমার কুড়ে ঘরটার মধ্যে এসে বস, নিরাপদে থাক, এই আর কি, যে আছি আমি তোর পিছনে আছি। সুতরাং এই মায়ের বাড়িতে না, আমি তো খুব যেতাম, আমি বলছি যে এরকম মায়ের বাড়িতে একটু যাবে টাবে পারলে। আমি তো আগে ভীষণই বসতাম, মানে ভগবানের ইচ্ছায় আমি আর এই লাইফের এই এপিসোডটা আমার খুব ভালো গেছে, মানে ভগবানই বোধহয় আমাকে নিয়ে গেছেন, যে যাই হোক তুই চল ওখান থেকে, এই কুয়োটা থেকে বেরিয়ে তুই চল, গিয়ে দেখ যে 1 বছর তো আর থাকেনি, 2011 থেকে 19 এতটা বছর আমি কিন্তু একেবারে গোল্ডেন এনভায়রনমেন্ট পেয়েছি পুরো।
মানে এত ভালো ভালো সান্নিধ্য পেয়েছি মায়ের, মানে যেখানে মানুষ বছরে একবার ঘুরে দেখতে যায়, গাড়ি নিয়ে যায়, হাতের সবসময় ঘড়ি দেখে এই টাইমে বেরোবো, আবার ওখান থেকে বেরিয়ে ওই দেখা গেলো এই মায়ের বাড়ি গেল, আবার ওইদিকে গেল ভিক্টোরিয়া, ওইদিকে গেল ইসে দেখতে গেছে, মানে কি বলে অন্য আর একটা কিছু, হ্যাঁ মানে কোনোটার সাথে কোনো, ওরা ট্যুরে গেছে, ওরা দেখতে গেছে, ওরা উপলব্ধি করতে যায়নি, ওরা মনটা দিতে যায়নি, মন থেকে ওই পরিবেশটা নিতে যায়নি, ওই পরিবেশে মগ্ন হতে যায়নি। তো আমার তো সেরকম হয়নি, ঈশ্বরের কৃপায় আমি এমন জায়গায় থেকেছি, আমার হাঁটা পথ, আমি হেঁটে হেঁটে চলে গেছি একটুখানি, আমার ধরো এই 2 কিলোমিটার বা 2 কিলোমিটারই হবে, শ্যামবাজার থেকে বাগবাজার কয়টুকুনি, হেঁটে হেঁটেই মানুষ যায়, কলকাতার মানুষ হেঁটেই যায় বেশি। শ্যামবাজার থেকে বাগবাজারের কতটুকুনি বাটার মোড়ের ভেতর দিয়ে ফুট করে চলে যাওয়া যায়। তো সেই আর কি, ওই যে কলেজটার সামনে দিয়ে চলে যাওয়া যায়। তো বাসে উঠলে 8 টাকা ভাড়া নিই, তো অনেক সময় বাসেও যেতাম, তো বাসে উঠলেও নেমে আবার গঙ্গার তীর দিয়ে হাঁটতে হয়, তো আমার ভালোই লাগতো, কারণ আমি প্ল্যাটফর্ম দিয়ে যেতাম, গঙ্গার তীর দিয়ে যেতাম না, আমি প্ল্যাটফর্ম দিয়ে যেতাম, তো ভালো লাগতো। মায়ের ঘাটেও বসতাম, মায়ের বাড়িতেও বসতাম, এক একজনের এক এক মেন্টালিটি, সে যে ওখানে আবার রামকৃষ্ণরীও আছে, রামকৃষ্ণ মিশনও আছে, আবার গৌরীয় মঠ আছে, কখনো বাগবাজারে গেলে যাবো, খুব ভালো লাগবে। আমার তো মানে প্রতিবেশীর মতো ছিল, মানে আমাদের হাবড়া অশোকনগরের মতো, মানে হাবড়া অশোকনগরও না, এত দূরও নয়, ধরো আমার বাড়ি আর আমার স্কুলও না এত দূর না, হ্যাঁ আমার গোলবাজার, এখানে ভেতর থেকে আমাদের বাড়ি থেকে গোলবাজার যেমন হেঁটে হেঁটে চলে যাওয়া যায়, ওইটুকু চলে যাওয়া যেত। তো অনায়াসে মানে এরকম চলে যেতাম, গিয়ে মানে বুঝতে পারছো তো, মানে যখন তখন চলে যেতে পারতাম, রোজ চলে যেতে পারতাম, এরকম আর কি ব্যাপারটা। তো আমার ট্রেন বাস ওইসব ধরারও প্রয়োজন ছিল না, বা বছরে একবার যেতে হবে। তো আমি এই সময়টা কাটিয়ে এসেছি, তো আমি তো জানি, এতটা বছর ধরে আমি উপলব্ধি করে এসেছি ব্যাপারটা, এই ছায়াটা পেয়ে এসেছি, মানে এইটা ওষুধ বলো, দাওয়াই বলো, যাই বলো, মানে মনের মধ্যে যেন তার হাতটা পেয়ে এসেছি, মাথার মধ্যে যেন তার আঁচলটা পেয়ে এসেছি। আমি সবাইকেই বলবো যে মানে কখনো যদি বাড়ি ভাড়া নিয়ে থাকো, বা ছেলে মেয়ের পড়ার জন্য হোক, বা নিজেদের কিছু এমন একটা ভালো জায়গায় থাকো যেখানে তুমি হাঁটা পথে চলে যেতে পারবে তোমার ঈশ্বরের স্থানে, বুঝতে পেরেছো? তো আমাদের ঈশ্বর মা শারদা, এরা ধরো যে খ্রিস্টান, সে যদি কলকাতায় কখনো ডাক্তার বুদ্ধি দেখাতে এসছো, বা ছেলে মেয়েকে পড়াতে এসছো, একটু কষ্ট করেও থাকবে সেন্ট টেরেসা চার্চ বা এসবের কাছে, যদি তুমি আধ্যাত্মিক হও। ছেলে মেয়ে আসলো কলকাতায়, তুমি পয়সা দিয়ে দিয়েছো, সে আড্ডা মারতে চলে গেছে, ঘুরতে চলে গেছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, ড্রিঙ্ক করছে, তারপরে নেশা ভাঙ করছে, তারপর দেখবে যে সে ড্রপ দিয়ে দিচ্ছে, সারাক্ষণ ড্রপ যাচ্ছে, বিভিন্ন কথা তোমাকে এসে বলছে স্যার ভালো করে পড়ায়নি, আমার ভালোভাবে প্রিপারেশন হয়নি, মানে বাধাগুলো ছাড়া পেলে যা হয়। আর তুমিও হয়তো নিজের বাড়িতে এসে বলেছো, এলাকায় এসে বলেছো আমার ছেলে মেয়ে ওখানে ফাটাচ্ছে, মানে ফাটিয়েছো তুমি, এইবার তুমি নিজেই বুঝতে পারছো যে আমার টাকা খরচ হচ্ছে, যাতায়াতি আর লোককে আমি তো বলে ফেললাম, এখন তো আমার মুখে চুনা মারছে ছেলে মেয়ে। তো এর জন্যই তুমি শুরু থেকে, হ্যাঁ বাড়ি থেকে তো তাকে সরাতেই হবে, নাহলে তুমি পড়াশোনাটা পড়াবে কী করে, বা ট্রেনিংটা হায়ার স্টাডিজটা নেওয়া হবে কী করে। তার জন্য তুমি খুব ভালো জায়গায় আসবে, যেখানে তোমার ছেলে মেয়ে অফ টাইমে ওই ঠাকুর দেবতার ওখানে যেতে পারো, যে তোমায় রেস্ট নিয়েছো, বাড়িতে এসেছো, কাজ বাজ, ফোনের রিলেশান তো যোগাযোগ তো সবসময় রাখছো, যে এসে যদি ছেলে মেয়ের নিজেরই যদি কন্ট্রোল থাকে তো কোনো ব্যাপার লাগে না, মা বাবারও ফোন করতে লাগে না, যেমন আমার দরকার পড়েনি। কিন্তু যদি নিজেই জানো যে ছাড়া পেলেই ছেলে, হ্যাঁ তুমি এখন যতই অন্য ছেলের নামে দোষ দাও, আমার ছেলেকেও খারাপ করে, তোমার ছেলের খারাপ হওয়ার টেন্ডেন্সি ছিল, তার জন্যই সে খারাপ করেছে। আবার হয়তো ওই যাকে তুমি বলছো যে ওই ছেলেটা আমার ছেলেকে খারাপ করেছে, ওই ছেলেটার গার্জেনও বলছে ও তোমার ছেলে ওকে খারাপ করেছে, বুঝতে পেরেছো? তুমিও তোমার লোকের কাছে এসে বলছো ওর জন্য খারাপ হয়েছে, সঙ্গ দোষে, তো তোমার ছেলে তো ওখানে ছিল, তো তোমার ছেলে তো কারোর সঙ্গ, তো সেই ছেলেও বলছে যে এই সঙ্গ দোষে খারাপ হয়েছে, সেই ছেলের লোকেরা। তো ওসবের দেওয়ার দরকার নেই, খেলাখেলি করেও লাভ নেই, পয়সাটা তোমার যাবে, সময়টা তোমার নষ্ট হবে, ছেলে মেয়ের মধ্যে একবার হ্যাবিট ঢুকে গেলে ওটা পরিষ্কার করা খুব কঠিন, জানি তো। ভালো হ্যাবিট গ্রো করতে কষ্ট হয়, অনেক সময় লাগে, বা সহজে গ্রো হয় না। খারাপ জিনিসটা খুব সহজে মিশে যায়, যে কোনো কিছু, তুমি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট, না অধঃপাতে যেতে কষ্ট হয় না। তো এর জন্য আমি বলবো, শুনতে খারাপ লাগবে, হাসাহাসি করতে মনে হবে, রাজনীতি ছেলে পেলে তো গেলেই একটা রাজনীতির হাতছানি, বা ডিস্কোর হাতছানি, প্রেম পীড়িতের হাতছানি,
তারপর চল ওই রেস্টুরেন্টে সবাই মিলে খাই, যত মানে ওটা হাই ফাই, সেখানে এখন সবই ছোট ছোট পেগে এসে গেছে, ছোট ছোট, মানে একটা বোতল কিনলে 3-4 জন ভাগ করে খেতে পারে। এখন তো বোধহয় স্যাশেতেও এসে গেছে, মানে কারণ আবগারি দপ্তর দিয়ে তো সবচেয়ে বেশি ট্যাক্সটা উঠছে, মানে টাকা রোজগার হচ্ছে রাজ্যে, আর বিভিন্ন জায়গায় হয়ে গেছে, ওটা রেজিস্টার্ড হয়ে গেছে। সুতরাং বুঝতেও পারবে না, খেয়ে যদি মুখ ভর্তি পান মশলা খেয়ে আসে তুমি বুঝতেও পারবে না, তো এইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তুমি বুঝবে কি তুমি তো ওর সাথে থাকছো না, তো এইভাবে ছেলে হ্যাবিচুয়েট, আজকে এটা খাবে কালকে দুটো মেয়ের পেছনে ঘুরবে, বা মেয়েরা দুটো ছেলে নিয়ে, মানে তুমি যে কারণে ওকে পাঠিয়েছো পুরোটা কিন্তু বরবাদ হয়ে গেল। তুমি এবার এখন একে ওকে দোষ দিয়ে তো তোমার লাভ নেই, তোমার ছেলেরও নজর ওদিকে ছিল, তাই না? নজর না থাকলে, ভালো না লাগলে ওই বা গেছে না এইসব করতে। তো এর জন্য একটু ঠাকুর দেবতার জায়গায় রাখবে ওদেরকে, ওইখানে একটু বাড়ি ভাড়া নিয়ে থাকবে, মানে হোস্টেল ভাড়া, মেস ভাড়া এইসব নিয়ে থাকবে। একটু কনজারভেটিভ পরিবার, আমি যেমন কনজারভেটিভ পরিবারে ছিলাম, আমার খুব সুবিধা হয়েছে। অন্যান্য মেয়েদেরকে অনেকবার আউট করে দিয়েছে, এই করে দিয়েছে, এইসব স্বভাবের জন্য হাফ প্যান্ট করতে পারবে না, উনি কনজারভেটিভ, পুরোই কনজারভেটিভ ছিল। তো আমার আবার খুব ভালো লাগতো, একটু পুরোনো পন্থী মানুষ আমার দরকার ছিল, এদেশীয় পুরোনো পন্থী, এনারা বনেদি ঘরে, এদের অনেক এই দিন ওই খাও, সেই দিন ওই খাও, বাড়িতে এইটা ঢুকবে না, ওটা ঢুকবে না, আমার খুবই পছন্দ ছিল, আমি খুব চেয়েও ছিলাম এগুলো। আমার ব্যাপারে কোনো সমস্যা হয়নি, মানে আমার এদের নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ আমার ভালো লেগেছে। আমার বরঞ্চ অতি লিবার্টি আমার পছন্দ, মানে আধুনিকতার নামে যে লাড়ালাপ্পা জীবনটা তেমন পছন্দ। আধুনিকতা ঠিক আছে, টেকনোলজিক্যাল আধুনিকতা, পড়াশোনার জন্য তো আধুনিকতা, ওটাই আমি পছন্দ করি, কিন্তু আধুনিকতা মানে যে একেবারে মানে বেচাল হয়ে যাওয়া, ওটা আমিও পছন্দ করি না। তার জন্য কনজারভেটিভ পরিবার হলে আমার সুবিধা হয়। তো সেটাই হয়েছে আমার। তো আরও ভীষণ ঠাকুর ভক্ত, যে গল্পের বইটায় যে পড়েছো তোমরা, সন্ধ্যা আনমি, এই দিন উপোস, ওই দিন গঙ্গা স্নান, আমি ওনার বাড়িতে দেখেছি এগুলো সব, আমার খুব ভালো লেগেছে। তো আমি বলছি যেটা, এবার আমি তো সবসময় এইসব জায়গাতেই থেকেছি, মানে এরকম আমি হাতের কাছে এই মন্দির ওই মন্দির সব কিছু পেয়েছি। তো তোমাদের ছেলে মেয়েকেও সবসময় তোমরা সেভাবেই রাখবে, সেরকম জায়গাতেই রাখবে, তাদের 2 টাকা কমও হতে পারে, 2 টাকা বেশি হতে পারে সেই জায়গাটা। তাহলে কি হয়, তুমি ছেলেকে ফোনে বলতে পারবে, ছেলে মেয়েকে, এই পড়া থেকে এসেছিস, রেস্ট নিয়েছিস তো, খেয়েছিস বাবু, রেস্ট নিয়ে এবার যাও তুমি প্রেয়ার করে আসো, বুঝেছো? ওর ইচ্ছা থাকুক না থাকুক ও যাবে, এইভাবে ওর মধ্যে ওটা প্রুভ করবে, বুঝতে পেরেছো? ও কিন্তু অনেক কিছুর থেকে সরে আসতে পারবে। আর প্রেয়ার মানে তো হই হই ডিস্কো নাচ না, কানের মধ্যে 14খানা অর্কেস্ট্রা বাজবে না। প্রেয়ার মানে প্রেয়ার করবে, তাতে কী হবে, ওর একাগ্রতা বাড়বে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, মানে মনোযোগটা তৈরি হবে, একটু হলেও মাথাটা ঠান্ডা হবে। তারা বন্ধুবান্ধবের সাথে হইচই করে এসে পরে আবার বলছে, এত হয়েছে কিন্তু মগজ নিতে পারে না, তার মানে কি মগজটা রেস্ট পাচ্ছে, প্রেয়ারটা করছে একটা জায়গায়, মগজটা বলে না, মগজটার আমরা যেমন মাথার মধ্যে হাত বুলালে ভালো লাগে, আমাদের ঘুম এসে যায়, মগজের মধ্যেও হাত বুলানো হচ্ছে প্রেয়ার। তো মগজটাকে ঠান্ডা রাখছে, সবসময় উত্তেজনায় ছিল, বন্ধু বান্ধব এই সেই আসা যাওয়া, বাস ট্রেন, এবার মগজটার মধ্যে একটু আরাম, এইটা হচ্ছে প্রেয়ার। তো প্রেয়ারে পাঠাবে, এবার তুমি খ্রিস্টান হলে তুমি চার্চে, মুসলিম হলে তোমার সেইখানেই তোমার ছেলেকে রাখবে যেখানে একটা মসজিদ আছে, তবে ভালো মসজিদ, যেখানে আজে বাজে কানে দেয় না, যে আগুন, বন্দুক ধরো, পিস্তল ধরো, ওই দেখো ওই করছে, তুমি না মায়ানতি, তুমি না এই ধর্মের, অগ্নি তুমি গিয়ে ইসে করো, এইসব বুঝলো কি মানে ইমোশনাল এইসব উল্টো পাল্টা বলে তোমার ছেলেকে যেন বিপদে না, ছেলে মেয়েকে যে একটা ক্রাইম করে ফেলো তুমি একটা, বলে কিন্তু তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট। সেটা বুঝে যাবে, ভালো কথা শুনবে, কারোর সাথে অত দরকারে নিজে প্রেয়ার করে বসে বসে, যখন দেখবে যে ওখানে উত্তেজনামূলক কথা বা কান সুড়সুড়ি দেওয়া, মগজ ধুলায়, সরে আসো, তোমাকে চলে আসলে তো একদিনেই তো আর কেউ ন্যাওটা হয়ে যায় না, তোমার ন্যাওটার ন্যাক থাকলে তবেই ন্যাওটা, যেমন তোমার ডিস্কোর ন্যাক থাকলে তুমি ডিস্কো করবে, ডিস্কোর ন্যাক না থাকলে তোমার 5 লাখ টাকা দিলে তুমি ডিস্কো করবে, মানে ডিস্কো থেকে যাবে না, করতে বাড়ির থেকে অন্য জায়গায় গেলে, তোমার যদি ন্যাক না থাকে। আমি যেমন সবসময়, আমার যেমন তুমি টাকা দাও চাই না দাও, আমি গঙ্গার ঘাটে গিয়ে বসবো, আমার ভালো লাগে, যেটা বাজার ভালো লাগে, আবার কারোর ভালো লাগতো না, ঠিক আছে, তবে নিতাম না, আমি একাই বসতাম, যার ভালো লাগে না যাবে না। আমি যেমন গঙ্গার ঘাটে বসবো, অনেক লোক আছে, কেউ ছবি আঁকছে, কেউ ভায়োলিন বাজাচ্ছে, কেউ হাঁটছে ব্যায়ামের জন্য, ওই জায়গাটা বোঝো আর্মির জায়গায়,
ডিফেন্সের জায়গা, হাঁটছে সমবাঙালিরা, তো কী হয়েছে, কেউ প্রেম করতেই গেছে, ওইদিকে একদল মেয়েও ছেলে মেয়ে হই হই করছে করছে করছে, ফাঁকা সিট প্রচুর আছে গোটা গঙ্গা দিতে। তারপর ওখানে শিব ঠাকুরের বড় মন্দির আছে, এখনও মিস করি ওগুলো, ওগুলি ভালো লাগে। হ্যাঁ, তার জন্য কি ভিড়ভাড়টা ভালো লাগে না? আমি কি ভিড়ভাড়টাই যাইনি? তাহলে ট্রানজিট ক্যাম্পগুলোতে গেছি কী করে? এই যে কুম্ভমেলা ট্রানজিট ক্যাম্প যে বাবুঘাটে হয়েছে, যাইনি। আমার মানে ঠাকুর দেবতার জায়গাগুলো ভালো লাগে। তো আমাদের ছেলে মেয়েকেও যদি পাঠাতে পারো, অনেক কিছু থেকে রক্ষা পাবে এইসব, এই আর কি। এবার কি দেখো, তুমি পাঠালে ও তো একটা আলাদা রক্ত মাংস, ওর যে কী ইনস্টিংক্ট তুমি তো জানো না। তোমার রক্ত হলেই যে তোমার রক্তে সব কিছু পাবে তা তো না। হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ হয়েছে, কই আর একটা তো হিরণ্যকশিপু হয়নি তৈরি। হ্যাঁ, আবার দেখো মানে এরকম আর কি, হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ যেমন হয়েছে, আবার কি জানি বলে না, রক্তাংশের কার ঘরে মানে ভালো মানুষের ঘরে একটা খারাপ ছেলে হয়েছে, এরকমও হয়। তো খুব সাবধানে সবাই থাকবে, এই আর কি, বুঝতে পেরেছি। দেখ, অনেকটা আমি তো স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এর জন্য অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে। ভালোই লাগে একটু ঠাকুর দেবতা নিয়ে কথাবার্তা বলেও ভালো লাগে। যা শুনতে হয় শুনবে, না শুনতে হয় শুনবে না, কারোর তো জোর নেই এটা, যে যা নিজের জীবিতে শুনবে, এই আর কি। জীবী মানে ওই যে কেবি জীবী কী সব হয়, তাও একটু ঠাকুর দেবতার কথা নিয়ে বললে ভালো লাগে। কখনো হলে যেও বাগবাজারে গেলে তুমি সারাদিনের খাওয়া দাওয়া সব পাবে, এবং নিরামিষ খাওয়া দাওয়া পাবে। নিরামিষ খাওয়া দাওয়া বলতে তোমার আমি বলছি না যে আমি তোমাকে আমিষ থেকে নিরামিষ হতে বলছি, তা না। নিরামিষ খাওয়া দাওয়া যে বললাম না, একদম বাঙালিয়ানা নিরামিষ খাওয়া দাওয়া, মানে দেখা যাবে ঝোলের মধ্যে ধনে পাতা, তখন তোমার না আর আমিষের মুখটা করতে ইচ্ছা করবে না। অনেক সময় হয় না যে এত সুন্দর রান্না হয়েছে নিরামিষটা, যে আর দূর মাছটা দিও না, মাছের কালিয়াটা দিও না, এরকম ব্যাপার। খেতে চাইলে তুমি খাও না, আছে তো, সবই আছে। আমার যেমন ভালো লেগেছিলো, একটু ডাল, একটা ছোলা তরকারি করেছিল, আমি নিরামিষ ভাত নিয়েছিলাম নিজেই, আরও সাইডে কয়েকটা ডিশ নিয়েছিলাম। এত টেস্ট লেগেছিলো না, একটু বড়ি দিয়ে, একটু ধোকা, মানে বাঙালি রান্না এত টেস্ট হয়েছিল, মানে হারিয়ে যাওয়া কিছু রান্না টান্না থাকে না, সেরকম আর কি। খুব ভালো লেগেছিল আমার, বড়ি দিয়ে এটা মানে খাচ্ছি যেন অনেক দিন বাদে। যেমন নিম বেগুন খেয়েছিলাম, বাড়িতেও খাই, কিন্তু তবুও খুব ভালো লেগেছিল রান্নাটা। অনেক সময় একটু কালো জিরা ফোড়ন দিয়ে, এটা অনেক সময় কিছু কিছু বুড়ো মানুষের রান্নাগুলির স্বাদ থাকে না, একটু শ্যাঁকা শ্যাঁকা গন্ধ পাচ্ছিলাম, বোধহয় ওনারা কাঠ দিয়ে রান্না করেছিল, মানে মনটা কথা খুব ভালো লেগেছিল আমার। তো আমি আর তখন মাছ ছিল ওনাদের, আমি আর নিইনি মাছ, তো তার জন্য কি আমি মাছ খাইনি। অন্য আর একদিন গিয়ে মাছ খেয়েছি, তাও আমি দেখেছি যে কালিয়া টালিয়া মাছ যেমন, সেগুলি খাইনি। ওনারা একটা ঘরোয়া মাছ রান্না করেন, তার মধ্যে একটু আমি কিন্তু খুব একটা ধনেপাতা পিয়াসি না, মানে ধনেপাতা আমি রান্নায় পছন্দই করি না বলতে পারো, কিন্তু ওটার মধ্যে বিলেতি ধনেপাতা দেওয়া ছিল। চারাপোনা মাছ, বিলেতি ধনেপাতা, পাতলা ঝোল, জানো তো চারাপোনা মাছে, মানে ঝোলটা যে করেছে, নিচের ডিশটা দেখা যাচ্ছে। হ্যাঁ, লম্বা লম্বা করে আলু কেটে, বুঝেছো, আলু দিয়ে ঝোল দিয়েছিল না, কেউ এটা খাচ্ছিল না, অল্প কটা রেঁধেছিল উনি। হ্যাঁ, কেউ এটা খাচ্ছিল না, চারাপোনারই অন্য কিছু খাচ্ছিল, বুঝেছো, যেটা খায় মানুষ। তো ওই যে চারাপোনারই খায় না, কি মাছ জানি, ওই যে একটু সর্ষে দিয়ে একটু ওই করে ভাপার মতো খাচ্ছে। কিন্তু ওইটা আমি যেটা নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি অনেকদিন ধরে বিলেতি ধনেপাতা খুঁজছি, যে আমারও না একটু বিলেতি ধনেপাতা দিয়ে একটু মাছের ঝোল খেতে ইচ্ছা করে। এমনি ধনেপাতা আমি খেতে পারি না। আর পাঁচমিশালি একটা তরকারি নিয়েছি, একটু আলু, বোধহয় শসা, মানে কি সব বাঙ্গি ফাঙ্গি দিয়ে করেছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল, জানেন তো, খুব ভালো লেগেছিল। আসলে তো আমি অ্যালার্জির জন্য অনেক কিছু খেতে পারি না, তো নাহলে আমার মুগ ডাল দিয়ে লাউ, মুগ ডাল দিয়ে, মানে আমার মা করতো ওটা, মুগ ডাল দিয়ে দিত অনেক রান্নার মধ্যে, অল্প করে খেতে পারতাম, কিন্তু এখন আমি মুগ ডাল একটুও খেতে পারি না। এটার জন্যই তো শরীরটা, যে জেঠিমা সেটাই বলছে, আমার পাশের জেঠি, যে দুটো অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু পথ্য না খেলে হবে না। অ্যালোপ্যাথি ওষুধ কাজই করবে তোমার পেটে খাওয়া থাকলে, এবং ভালো খাওয়া থাকলে। ওই কোনো রকম তুমি একটু মুড়ি টুড়ি বলে, আমি তো এক বাটি মুড়ি খেয়েছি, তাতে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ কাজ হবে না। তোমাকে কিন্তু সলিড খাবার খেতে হবে। অ্যালোপ্যাথি ওষুধ সলিড খাবার ছাড়া কোনোদিন কাজ করে না। তুমি বলবে যে আমার ওষুধে কাজ হলো না, এই কারণেই তুমি পথ্য দিতে পারি না, ওটা তখন কিন্তু সাইড রিয়াকশান, ব্যাড রিয়াকশান করবে, বুঝতে পেরেছো তো? এর জন্যই আমি
বৃষ্টি দেখো কেমন। তারপরে সে এত সুন্দর, আমি এখন দেখি কালকে তো রথের মেলা, কিন্তু বৃষ্টি হলে তো আমি যাব না, বুঝতেই পারছো। তো দেখা যাক কালকে একটু বিলেতি ধনেপাতা পাইছি। আমার অনেক দিন ধরে বিলেতি ধনেপাতার শখ, খেয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপর বসেছি, একটুখানি রয়েছে এখন। হ্যাঁ খেয়েছি, মুড়ি দিয়ে খেয়ে আমার খুব খিদে পেয়েছিল, মুড়ি দিয়ে খেয়ে তারপর বসলো। হ্যাঁ ভালো খেয়েছি, এক বাটি মুড়ি খেয়ে এসছে, এক বাটি মুড়ি খেয়ে। না ওই যে হ্যাঁ বড় বাটির না, ওই যে পাতলা পাতলা যে মিষ্টি আনার বাটিগুলো, তারপর জল খেয়ে বসেছি। ওটাই বলছিল যে তুমি ভীষণ মুড়ি খাচ্ছ, কিন্তু তুমি কিন্তু অন্য কিছু খাও না, তোমাকে তো না করেনি ডাক্তারবাবু খেতে, আর তুমি তো রোজ খাচ্ছ না, তোমার যদি একদিন ইচ্ছা করে লুচি খাওয়ার খাবে, একদিন ইচ্ছা করে রুটি খাওয়ার খাবে। হ্যাঁ ঠিক বলেছো। তো সেদিনকে রুটি এনেছিলাম মার জন্য, তারপর মাকে বলছি তো আমার কি রুটি খেতে ইচ্ছা করছে, মা বলে খাতো দুটো। হ্যাঁ রুটি সহ্য হয় না, নাহলে আমি তো রুটি খেতে খুবই ভালোবাসি। রুটি তরকারি খেয়েছি, তারপরে যেন সেটা খাই তো মানে বলে না মনটা জিভটা চাইছে আমার। এমন তো না বলেছি যে আমাকে কোরমা কোপ্তা কালিয়ে মিশে দাও, তা তো না, দোকানে স্যাটে হেনা তা না, তো না, রুটি খেতে ইচ্ছা করছিল, শুকনো রুটি যেটা মানে হাতে গড়া রুটি খেতে। একটু না রুটি কি খেতে ইচ্ছা করছে, একটু মাংস হয়েছিল, তেমন বলছিলাম নাকি রুটি মাংস খেতে ইচ্ছে করে, মানে খুব যে একেবারে সেটা না, মানে একেবারে বিশাল কষা মাংস টাংস তা না, মানে মেইনলি আমার রুটিটা খেতে ইচ্ছা করছে, সেটা সাইডে একটু মাংস খেতে ইচ্ছা করছে। সে এক পিস মাংস বা দুটো আলু দিয়ে খেলেও হয়ে যাবে, একটুখানি মুখে মাংস দিলেও, আসলে আমার রুটিটা খেতে খুব ইচ্ছা করছিল। তারপরে মা বলে খা, সে একদিন ছিল মাংস, বলছে যে শোনো তাহলে রুটি করে দেবো। আমি না না তুমি করো না, শক্ত হয় রুটি খেতে পারি না। তারপর কষ্ট করে গিয়ে এনেওছি রুটিটা, তারপরে মাকে বলে তুমি খাও, আমার ভয় করে রুটি খেতে, একে তো এখন শরীরটা দুর্বল, মানে খাওয়া দাওয়ার ওই হয়ে গেছে তো, মানে ওষুধের জন্য না আমি ফট করে যেটা আমার স্যুট করে না সেটা আগে ধরো 4-5 দিন রুটি খেলে তারপর আমার পেট মোচড় দেবে, মানে পেটের স্যুট করবে না। আমি ভাবি যে এখন যদি 2 দিন খেলেই হয়ে যায়, না হলে 2 দিন খাবি, তারপরে আজকে তো খা একবেলা, 2 দিন খাচ্ছিস করতে, তারপরে রুটি খেয়েছি। আমার খুব ইচ্ছা করছিল, আর ভাত মানে মাখামুখো করতেই ইচ্ছা করছিল না। প্রথমত 8খানা রুটি, মা বলছে খা, তারপর আবার 8খানা, তারপরে করে 2খানা রুটি খেয়েছি, 3খানা খেতে পারতাম না। মা বলে খা, আমার সত্যিই রাতে খিদে পেয়ে গেছে। পাতলা পাতলা রুটি 2.5 টাকা করে, তাহলে বলছো আর কি 2.5 টাকা রুটি কি হতে পারে, মানে কাগজের মতো পাতলা, লেচি নাই, একটুখানি বড়ির মতো, সেই রুটি আমি আসলে পাচ্ছিলাম না। রুটি আরও হতে হতে অনেক দেরি করে, হলেও তাদেরকে বলা থাকে, তাদেরগুলি আগে করতে থাকে, বুঝেছো তো, মানে তাদের ডেডিকার কাস্টমার যে তাদেরগুলি আগে করতে থাকে। তাই জন্য যেই দোকানে হুট করে পেয়ে গেছি সেই দোকান থেকেই এনেছি। খুব ইচ্ছা করছিল রুটি খেতে, তাও তো বোঝাই যায় সে কি নুন দিয়ে বড় করে রাখে, তো রুটিগুলি মাখিয়ে যখন প্রচণ্ড নুন দেয় যাতে বড় হয়, মানে আটা কম লাগে, আর হচ্ছে কি জানি আর কি জানি করলো, রসুনের আটা তো বন্ধ, এটার জন্য অনেক সময় খাই না। আর আমি না রুটি করতেই পারি না, মানে মাখতে ইচ্ছা করে না, রুটি যে করতে পারি না তা না, রুটি করতে পারি, আমার মাখতে ইচ্ছা করে না, বুঝতে পেরেছো? সেদিনকে বললাম আমি দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছি না, হাতের নিচ থেকে আমার ওই নেই, কেমন জানি মানে ব্যথা নেই, কিন্তু আমি দাঁড়াতে পারছি না, কেন জানি শরীর করি লাগছে। কিন্তু আমার সাথে মানে আমার বোনের মেয়েটাও যদি থাকতো, একটা ছোটো কেউ থাকতো, আমি ওকে ধরে, আমি এখনও তুমি যদি বলো যে শোনা ওই দিকের কারোর বিয়ে বাড়ির বাজার করে নিয়ে, আমি সেটাও করতে পারি, কিন্তু একজনকে একটুখানি খুঁটা ধরতে হবে, আমার সব করবো, তাকে কিচ্ছু করতে হবে না। বললাম না, এই যে টোটো দাদা, ভ্যান দাদা, এদেরকে নিয়ে এতগুলি কাজ সেরেছি, হ্যাঁ
সেই আর কি, এমনিতে তো বেরোনো এখন বন্ধই, তাও কেউ থাকলে তবেই বেরোই বড় কাজ, কিন্তু সবসময় তো আর লোক পাই নাই, একা একা যেত। আর বাড়ি থেকে মা সারাক্ষণ টেনশান করতে থাকে, মানে ঘর বার করতে থাকে। এই যে আজকে বেরোনোর কথা, বিকেলবেলা, সকালে তো বেরোতেই পারি না, এত ওষুধের ধাক্কা থাকে তো রাতে, আমি সকালে উঠতেই পারি না। উঠলেও আমার সারাক্ষণ ঘুমের ছিমনি। তারপরে এই দেখো এখন বেরোবো ভেবেছিলাম যে একটু হাতের কাজ কিছু নিয়ে আসবো, বেলা বেরোতে হবে, যেটুকুনি বাজার বসে না এই টাইমে, আর বর্ষার বাজার তো আরও বসবে না। তারপর মা বলে কি বেরোস না, বৃষ্টি সে কবে থেকে প্রায় 1 সপ্তাহ ধরে কাঁচা লঙ্কা বারোই মতো জানো বাড়িতে। কালকে কাঁচা লঙ্কা বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজ খেতে, আর আমার এত কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ খেলেই না আমার মনে হয় কি, আমার মনে হয় যেটা মানে আমার তো ঘুমের ড্রাউজিনেস আসে, আর ভীষণ হয়, কিছু তো একটা হয় ভিতরে আমার, মানে অস্বস্তি লাগে, গলা শুকিয়ে যায়, এই শুকিয়ে যায়, আগে তো মুখ চুল থাকে। কালকে দিলাম কাঁচা, ওই যে স্যালাডের মতো করে ওই যে চিরি করে কেটে একটুখানি ওই মটর দিয়ে খেয়েছিলাম না রাতে, আর আমি খেতেই পারছি না খাবার। তারপরে কী খেয়ে এসেছি জানো রাতে কালকে, ওই বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে যে একটু মুড়ি খেয়েছি, ওই মটরের ঘুগনিটা দিয়ে, না ছোলার ঘুগনিটা দিয়ে। তারপর খাচ্ছি করে কিচ্ছু খাইনি। তারপর দুটো কাঁচকলা সেটা ছিল, সেটা খেয়ে শুয়েছি। মাঝরা তো উঠে আমাকে ডাকছে, মার তো খিদেতে এ করো তো। মা তারপরে ছাতুটা তো মেয়েকে তারপর খেয়েছে, তাও বলছে আয়া বলছি না, আমার কেন যেন খিদেই পাচ্ছে না, খিদে একদম কমে গেছে না মধ্যে, এখানে খুব খিদে পেতো, খিদে সারাদিনের মধ্যে কখনো সকালের দিকে খুব পায়, ধরো বাজার টাজার করে এসে একটা আমাদের খুব খিদে পায়, ওটা পায় কারণ তখন ধরো আমি সকালে একটুখানি চা বিস্কুট খেয়ে গেছি, এতক্ষণ পেট ফাঁকা, তার জন্যই খিদে পায়। আর অথবা আবার কখন খিদে পায় জানো, চান করে, চানের টানেরও না, আবার বাথরুম গিয়ে এসে অনেকক্ষণ বাজে আমার খিদে পায়, তখন আমি থাকতে পারি না। এই সন্ধ্যার টাইমে আমার আগের মতো হয়ে গেছে, সকাল আর সন্ধ্যা, এর বাইরে আমার খিদেই পায় না, বুঝেছো, মানে আমি সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ওটা তো উচিত না। এটার জন্য আমার প্রেশার ফলো করে না, প্রেশারটা ফলো করে রয়েছে, হুট করে নিচের প্রেশার নেমে যায়, হুট করে ওপরের প্রেশার নেমে যায়, এরকম অবস্থা হয়ে যায়, জানো তো। এই অবস্থা, যাই হোক, এবার রাখি, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলেছি। কী কথা বলতে এসেছিলাম, একটা দরকারি কথা তোমাদেরকে বলবোই করবো, আজ অব্দি বলাই হলো না, পরে বলবো। কালকে রক ট্রেনও বলে না, বেশি খোঁচা নিয়ে অভ্যাস আমার, দিয়ে জানি খোঁচা মেরেছি আমি, সেটা করছিল, খুব গায়ে হাত পায়ে ব্যথা ছিল না, প্যারাসিটামল না খেয়ে নিজের থেকেই কমছে। তাও তো একবার এইদিকে ব্যথা হয় কলার বনে, একবার এইদিকে ব্যথা হয়। কালকে ছিল একটা সাইড ডান দিক, এখন দেখি বা মাসেল পেন হচ্ছে, এই হচ্ছে ব্যথা, যে হাড্ডিতে ব্যথা বলবো না, মাসেলে ব্যথা। মাসেল পেন কেন হচ্ছে বুঝতে পারছি, নিজে থেকেই কমেছে। মা তো মানে চিন্তায় পড়ে গেছিলো, তা বলছে দেখ প্যারাসিটামল খেয়ে একটু করবি না ম্যাকফস খাবি, ম্যাকফস তো খাবোই না, কাজ হয় না আমার মধ্যে দুটো এখনো, তো নিজে থেকেই কমলো দেখলাম। আমার মনে ছিল যে বাজারের ব্যাগ বই আমার শিরাটিরাই লেগেছিল, মাথা কথা আমি একটু টেনেছি তো, বাজারের ব্যাগ তো অনেক কিছু এনেছিলাম, এক ব্যাগ কাঁচকলা এই সেই, আসলে দেখো কতদিন ধরে যাই না বাজারে, বুঝতে পেরেছো তো, ওদের খাবার আমাদের খাবার সব কিছু করেছি তো, এর জন্য এতটা টানা করছে। সেদিনকে তো আমি বলছিলাম আমার এক বন্ধুকে, না হলেও 14 থেকে 15 কিলো আমি টেনেছি, বুঝেছো। আরে এখান থেকে এইটুকুনি টানলেও তো আমাদের পক্ষে সম্ভব না, না দুটো হাত, ওই যে এমনিতেই বলে যে বেশি ভার বইলে হার্টের সমস্যা, ভারী কাজ করবে না, ভার বইবে না, হচ্ছে ব্যাগের ভার, এই যে বলে না পিঠ ব্যাগের ভারে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভার বইছি, কিছুক্ষণ তো আমাকে বইতেই হয়েছে, যতটুকুনি না টোটোটা পাবো, টোটোটা ধরার জায়গা অবধি তো আমাকে আসতেই হবে না, ওইটুকুনে আসতে গিয়েও হয়েছে। তারপরে তাও টোটোওয়ালার সঙ্গে ঘুরে, কিন্তু কিছুটা তো আমাকে বই আনতে হয়েছে একটুখানি, তাও রেখে এসে যদি তবুও আর কি, ওই জল কাদায় আমার সবসময় বাজার যেতে ইচ্ছে করে না, ঘৃণা লাগে, সেটা অনেকেরই হয়, মানে বাজার হলেই তো হলো না। আবার অনেকে বর্ষাকাল ভালোবাসে, আমি
ভালোবাসি না। আমার কথা হচ্ছে বর্ষাকাল অবশ্যই জীবনে দরকার, আমি বলবো না। বর্ষাকালে তুমি বিকেল মানে সে রাতে বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু আমার কথা মতো তো আর হবে না। রাতে একেবারে মানে পরিমাণ মতো বৃষ্টি হয়ে যায়, মানে দেশে যেটুকুনি বৃষ্টি দরকার, রাজ্যে যেটুকুনি বা যেই এলাকায় যেটুকুনি দরকার, বা ওই শস্য ক্ষেত তৈরি হওয়ার জন্য যেটুকুনি দরকার সেরকম বৃষ্টি রাতে হোক, সব জায়গারই রাতে বৃষ্টি হয়। তাহলে তো যারা ডেলি প্যাসেঞ্জারি করে এই করে কত সুবিধা তাদের। হ্যাঁ, দিনের বেলা ভিজতে ভিজতে যাওয়ার সময় যদি ভিজে যায় তাকে তো চাকরিটা করতে হবে। সে চাকরি করুক বা বিজনেস করুক বা তরকারি বিক্রি করুক, তাকে তো রেখে দিয়ে যদি সে ভিজে যায়, তারপরে সে এখানে তরকারিটা বিক্রি করবে, তারপরে আসবে, মানে শাকসবজি বিক্রি করবে, আসবে, তাহলে তার ঠান্ডা লেগে যাবে না। এটাই আমি ভাবি, এগুলো একটু যদি ভগবান দেখতো যে যেখানে রাত তখন সেখানে বৃষ্টি যাবে, বুঝতে পেরেছো তো? আর ভিড়ের মধ্যে বৃষ্টিটা হলেও অসুবিধা, একজনের ভেজাগা আর একজনের খুব অসুবিধা হয়। ওই জন্য দিনের বেলাটা বৃষ্টিটা না হওয়াই ভালো। আমি বলছি না খটখটে রোদ উঠবে, মেঘলা মেঘলা রাখুন, কিন্তু বৃষ্টি হলে খুব মানুষের অসুবিধা হয়, পশু পাখিরও অসুবিধা হয়। রাত্রেবেলা ওরা একটা জায়গায় ঝুঁকিয়ে বসে থাকতে পারে, তখন ওদের খাওয়া দাওয়ারও ওদের হয়ে যায় না। এই ভিজলে পরে ওদের সর্দি কাশি স্কিনে প্রবলেম হয় না, ওরা লোমশ না, অসুবিধা হয়, প্রচুর স্কিন ডিজিজ হয়ে যায় ওদের। এই যে বলছে ভ্যানালা সেখানকে বলেছে এই বৃষ্টির সময় আসলো কত যে ক্ষতি জানেন, কিন্তু বৃষ্টি না হলেও তো আবার হবে না। বলে কি যে ভাড়া খুব কমে যায় বৃষ্টি আর গরম, একমাত্র শীতকালটাই ভালো। বলে কি শীতকাল আর কফি শুকুনি বলে, তাছাড়া এখন শীতকাল হলেও শীতকালটাও ভালো না। বলে ভ্যানটা নিলে এইটা নিলে ওনাদেরও ঠান্ডা লেগেছে, বলে কী যে হচ্ছে এই আর কি। অনেকক্ষণ কথা বললাম, আমার অনেক জিবি বোধহয় নষ্ট হয়েছে, হ্যাঁ অনেক জিবি ইউজ হয়েছে। রাখছি, বাই। যেই কথাটা বলতে এসেছি কোনোদিনই বলতে পারছি না, কেন আমি বলতে পারছি না আমি জানি না। পরে আবার যখন ওই খবরটাবো যেদিন মনে হবে তখন আবার মনে থাকলে বলবো। কালকে তো রথ আছে, দেখো আমি যেখানে ওই আনতেও যেতে পারলাম না, যা বৃষ্টি বাইরে ক্যাট ক্যাট করছে, মানে আমাদের সেটা দেখলেই আমার চাতালটার মধ্যে ভিজে থাকে, তো আমার ভেজা ভেজা বলি না, আমার চিরকালই ভেজাতে মানে ভেজাতে আমার অ্যালার্জি চিরকালই, মানে ঘেন্না লাগে, ভেজা জিনিস আমার ভালো লাগে না। এই জন্য আমার পাহাড় পর্বত ভালো লাগে না, ভেজা ভেজা ঘাস ভেজা এই ভেজা কুয়াশাও ভালো লাগে না। আমার শুকনো আর ভেজা আমার শুকো করে, আমার শুকনো একদম ওই সামুদ্রিক জায়গা, তাহলে বালি উঠছে বৃষ্টি হলেও বালিতে টেনে নেয়, আমার একদম ঝুড়ো জায়গা ভালো লাগে। এবং চাতাল ভিজিয়ে রয়েছে ঘেন্না লাগে দেখতে। আর এমনি সময় যখন চাতালটা শুকিয়ে যায় না, আর সাদা সাদা চাতাল তো, মানে সাদা সিমেন্টের তো মনে হচ্ছে পাথর বসানো ঝকঝক করতে থাকে, এত ভালো লাগে আমার। আমি তো একটু রোদ উঠলে, হ্যাঁ তবে চাতাল শুকনো হতে হবে, রোদ উঠলে চাতাল শুকনো থাকলে তো আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। এই রাখছি না, এই অবস্থা হয়েছে, নামবো। অনেক কথা বললাম, বেশ সুন্দর লাগছে বলো, গল্প টল্প করে বেশ এমন তারপরে কিছুক্ষণ বসলাম, কি কথা বলবো জানি। আচ্ছা তোমরা কে কোথায় থাকো বলো তো, কে কোথায় থাকো একটু জানিও কেমন, আমার একটু দরকার আছে। কে কোথায় থাকো আর কে কোন প্রফেশনে আছো বা কে কোন ইনভলভমেন্টে আছো আমাকে একটু জানিও, আমার দরকার আছে। যে কেননা দূরের মানুষ হলে না আমার খুব অসুবিধা হয়, কালে ভদ্রে আসে, আর আমি তো বলছি না, আমি তো
মানে আমি একটু অ্যাসোসিয়েশন ভালোবাসি লোকজনের, হ্যাঁ, লোকজন নিয়ে থাকা। কিন্তু সেটা আবার তোমার যে কেউ আসবে সে তো হয় না, এক একজনের মন মতো অ্যাসোসিয়েশন হতে হয়, তাই তো? যেখান থেকে আমি কিছু পাবো, এনরিচমেন্ট হবে আমার, সেরকম জিনিসই তো আমি নেব, তাই না? তো আমি সেরকমই আমার যেটা ভালো লাগবে। তখন সবার তো সব হয় না, তাহলে তো ক্লাসে সবাই সবার বন্ধু হতো, তাই না? ক্লাসে যার যেটা বন্ধুত্ব, যার সাথে পোষার মানে মনের লেনদেনটা হয়, বা যার যেরকম টপিক ভালো লাগে সেই টপিকেরদেরকে নিয়ে তার বন্ধু হয়, তাই না? ক্লাসে তো 150 স্টুডেন্ট থাকে, তো 150 জনই কি তোমার বন্ধু? নিশ্চয়ই না। 5 জন, 7 জন, 10 জন, 12 জন, ওই তার মানে ওর সাথে তোমার ইয়েটা বেশি হয়, ইন্টারাকশন, মানে মেন্টালি এটা ঠিক হয়, তুমি যে টপিক চাও যেই ধরনের, সেটা হয় ক্যাটাগরিটা। তো আমার সেরকমই, বুঝতে পেরেছো তো? তো আমি এবার চাই আমার একটু কাছাকাছি, মানে আসা যাওয়া যাবে, আমি যাব আসবো যাব সেরকম। তো ম্যাক্সিমাম দূরে তো কলকাতা হলেই আমার ভালো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট থেকে আসলে ঠিক আছে, ডিস্ট্রিক্টের থেকে যদি কলকাতা অনেকে থাকে না, সেটা ভালো। চাকরি বাকরির সোর্সে বলো, বা ফ্ল্যাট কিনে আছো, বা করে নিয়েছো, এখানে অনেকে বাড়িঘর করে নেয় কলকাতা শহরে, বিশেষ করে সাউথ সেকশনে তো করেই নেয়। তো সেটা খুব ভালো, সেরকম লোকজন হলে ভালো যারা আমার এখানেও আসতে পারবে। ইদানিং আমি সহজে যেতে পারবো না, আমার তো এমনিতে জার্নি করা বারণ। আর কলকাতাটা এখন আমি থাকতে পারি না, খুব চিল লাগে আমার। আগে যেমন ছিলাম একরকম, ঠিক আছে, তখন অনেক খোলামেলা ছিল, জেঠিমার বাড়িতে ছিলাম, একদম ছাদের ঘরে ছিলাম, ফাঁকা, সামনে ফাঁকা, এবং সব লোকেশন তো আর সেরকম হয় না, আমি সেখানে থাকতে পারি না। কলকাতাতে তো আমারও বাড়ি আছে, তো থাকতে পারি না, আমি ঘুরছি ঘাপচা কোনো রকমে। আসলে খোলামেলা জায়গা থেকে অভ্যস্ত হয়ে গেছি, কষ্ট করে এখানে বাড়িঘর করেছি, তারপরে নিজেও আবার বাড়িটা বাড়িয়েছি আমি, মা বাবাও করেছে নতুন করে, মানে এমন না যে কোনোটা পুরনো ছিল, নতুন করে একদম জমি কিরম নতুন একদম সব, মানে তলার থেকে ভাঙা করে নিজেরা তৈরি করেছে। তারপর আমি আবার ওপরের স্টারটা করেছি, ওপরটা। তো কষ্ট তো করেছি না, হ্যাপা গেছে কত, মা বাবার কত ধার দেনা, কত কিছু কষ্ট তো করেছে চাকরি বাকরি করতে করতে। তখন তো কলকাতা বেতন ছিল, এবার আমি আবার বাবার ইসের পরে আমি করলাম, তো খোলামেলা থাকার জন্যই তো করেছি না। আর তারপরে সেরকমভাবেই তো করেছি, কষ্ট তো করেছি। তারপরে করার পরে এখন আমাদের এত হিড়িক নেই যে কলকাতায় গিয়ে মানে একটা ছোট্ট জায়গার মধ্যে সেই ফ্ল্যাট বলো আর শরিকি বাড়ি বলো, সেখানে গিয়ে বই করবো। অবশ্য আমাদের কলকাতার বাড়ি রেডিমেড বাড়ি ছিল, কিন্তু যে কারণেই হোক শরিকির ইসের জন্য আমার মার চাকরি ওইখানে, আর ওখানে খুবই নন কোঅপারেশন ছিল শরিকদের। তো ঠাকুরদা খুবই ভালো ছিলেন, ঠাকুরদার মতো হয় না, ঠাকুরদা খুবই ভালো ছিলেন। তো ঠাকুরদাই বললো যে তোমরা এখানে মানে বাবাকে আর মাকে, যে এখানে তুমি সেই যোগ্য সম্মানটা পাবে না, তুমি ওখানে করো, তা আমি দিনে কালে ওখানে চলে যাব রিটায়ারমেন্টের পরে। কারণ ঠাকুরদা একটা ভালো চাকরি করেন, তার বন্ধু বান্ধব আছে, তা তারও তো একটা ভালো অ্যাসোসিয়েশন, হ্যাঁ, সেখানে তো সে তার ছেলে বৌমাকে শো করবেনি, তাই না? সেখানে যেমন আমার মাকে, আমার বাবাকে শো সবসময় করেছেন, আমার মাকে সব জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ, আমার বৌমা এই হিসাবে। তো এরপরে এবার ধরো ঠাকুরদা যেমন যাচ্ছেন, তাদেরকেও তো আসতে বলতে হয়, তো সেটা কোথায় করবে? সেটা স্বাভাবিকভাবে অশোকনগরটাই করা হলো। তো অশোকনগরে তো আসবেন, কিন্তু আমাদের বললাম না, আমাদের বাড়ির ছেলেটা বেশি দিন বাঁচে না। আমার ঠাকুরদা 5-এর কোঠায় মারা গেল, এত বড় বছর ওনার চাকরি করে রয়েছে, একটু বুকে ব্যথা মরে গেল। আমার ঠাকুরদার ভাইয়েরাও সেইভাবেই মারা গেছে, তবে একটু বুকে ব্যথা, তারা তো 4-এর কোঠায় মারা গেছে। আমাদের বাড়ির ছেলেরা না, বংশের ছেলেরা বেশি দিন বাঁচে, কিন্তু আমার মাই বাঁচলো, আমার বাবাই বাঁচলো। কারণ আমার বাবার যে পিসিরা বলেছিল তোমরা এখান থেকে দেখো তো খোকনকে সরিয়ে, মানে আমার বাবাকে সরিয়ে নিয়ে রাখতে পারো কিনা, তাহলে অনেক সময় হয়ে যায়, ওই 800টা থেকে বেরিয়ে আসে। তো ঠিক তাই হয়েছিল, ঠাকুরের ইচ্ছায়। যার জন্য বাবার রিটায়ারমেন্টের আগে সবাই শুধু ফোন করতো, কেমন আছে, খুব চিন্তায় ছিল, উনি যেন কাটায়, মানে আমাদের যে এই যে চলছে ব্যাপারটা, একটা ছেলেরা বাঁচে না 60-এর ইয়েতে, উনি যেন কাটায়, মানে আমার বাবা যেন এটা কাটাতে পারে, এই মানে যে একটা চলছে কন্টিনিউশনটা যেন বাবা ভাঙতে পারে, খুব আশা ছিল সবার, এবং সেটা হয়েছে সবার ইচ্ছায়। মানে আমি তো বলি ঠাকুরদা ঠাকুমার সবার ইচ্ছায় সেটা হয়েছে, বাবা 60 অ্যাবাভ হতে পেরেছে। তো পরবর্তী আশা করি পরবর্তী ছেলেপেলেরা মানে ওই যে একটা ধারা চলছিল, ওই ধারাটা আশা করি কাটাতে পারবে, বা না পারলেও কয়জন তো পারবে, এই আর কি।
তবে আমাদের বাড়ির ছেলেরা বেশি দিন বাঁচে না, তো মানে আমাদের বংশের, ঠিক আছে। তো তখন ঠাকুরদা আর সে ওই করতে পারলো না, মানে ভেবেছিল রিটায়ারের পরে এখানে এসে থাকবে, আর তো হলো না। কিন্তু আসা যাওয়া করতো, স্যাটারডে চাকরি করে চলে আসতো, সানডে থাকতো, মানডেতে করে টিফিন নিয়ে চাকরিতে চলে যেত, করে বাড়িতে বেহালার বাড়িতে চলে যেত। ওই সোম থেকে শুক্রর মধ্যেই ওনার শরীর খারাপ হয়েছে। উনি যেখানে চাকরি করতেন উনি সেখানেই ভর্তি হলেন, সেই হসপিটালে। উনি তো ভালো চাকরি করতেন, মানে আমার বাবা মার ডবল বেতন ছিল ওনার, ভালো চাকরি করতেন, একটা পিওর সরকারি ট্রান্সফারেবল জব, সেখানেই ভর্তি হলো। চলে আসবে ভদ্রলোক, জামা কাপড় সব পাতলুন কিনে টিনে দেওয়া হয়েছে। ওখানে তো সব বন্ধু বান্ধব না, যেখানে ভর্তি হয়েছে বন্ধু বান্ধব, মানে তার কালিগরা, তারাই দেখছে শুনছে। বাবা চাকরিতে যাওয়ার আগে দেখছে কি জানি না, ওই যে ভিজিটিং আওয়ার্স, আবার চাকরি থেকে ফেরার পথে দেখছে বাবাকেও তো ওই পথেই আসতে হচ্ছে, পিজিতে ভর্তি ছিল। তো ওখানে ঠাকুরদার সব বন্ধু বান্ধব, কালিগ সহকর্মীরা, ভালো মানুষ, উঠে বসে গল্প টল্প করছে। হঠাৎ পরের দিন বাবা গিয়ে শোনে বুক ব্যথা শুরু হয়েছে, মানে আমাদের সবারই তাই, বুক ব্যথা, একটু বুক ব্যথা, মারা গেছে। হ্যাঁ, চিন্তা করতে পারো ওনার বন্ধু বান্ধবেরও কেমন লাগে, বাবা নেই, মারা গেছে। কি মানুষটা ফিরবে, জামা কাপড় কেনা হয়েছে, ওখান থেকে গাড়ি করে সোজা এখানে চলে আসবে, লুঙ্গি বলো, পাতলুন বলো, যে পাঞ্জাবি ঢিলা ঢালা পরবে, নিয়ে টিয়ে গেছে, সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, সব গরিব পূর্বকে দিয়ে দেওয়া হয়, দিয়ে দিতে হয় না তো, আর রাখে না, এরকম আর কি। সেই আমার এরকম, জানো তো। আর আমার ঠাকুরদার যে ভাই, তার সব ভালো চাকরি করতো, মানে আমার ঠাকুরদা ভালো চাকরি করে, আমার ঠাকুরদার ডবল চাকরি করে। এরা সব প্রাইভেটে কাজ করতো, সরকারি চাকরিতে তো আগেকার দিনে মানুষ মানে অচ্ছুতের মতোই দেখতো তো সব বিদেশি ফার্মটার যারা চাকরি করে তাদেরকে ভালো, ওনারা সেরকম চাকরি করতেন, সব বিদেশি ফার্ম টার্মে কাজ করতেন, জানেন না, তাদের অ্যাটিচিউডই অন্যরকম ছিল। আর সরকারি চাকরিকে তো তখন ধরা হতো না পেতে পেয়েছে চাকরি। এখন যেমন একটা সরকারি চাকরিকে ব্রহ্মতালুতে তোলে, সেটা না পেতে পেয়েছে তার চাকরি, তার মধ্যে তো টিচার হচ্ছে সবচেয়ে কমা কেস। তো আমার ঠাকুরদা কিন্তু টিচার ছিল না, ঠাকুরদা একটা পিওর সরকারি ছিল। তো সে চেয়ে কয়েক ডবল বেশি ছিল ঠাকুরদার ভাইয়েরা। সেই ওনারা এত মানে ভালো অবস্থা, বাড়ি ঘর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, এইসব জায়গাতে এদের বাড়িঘর, মানে বাড়িঘর কি ওমা, তৎকালীন আমলে এরকম বড় বড় বাড়িঘর, এত সুন্দর, মানে বনেদি মানুষ তো, ওমা বুকে ব্যথা, অ্যাম্বুলেন্স নিয়েছে, এক হসপিটালে গেছে, লোকাল হসপিটাল বলছে যে ও ঠিক আছে, এই মানে ওষুধ দেওয়ার পরে দেখছে যে না কমছে, আপনি নিয়ে যান, এবার নার্সিংহোমে নিয়ে যাবে। আর মানুষ তো প্রথম ধাক্কাতে লোকাল জায়গাটাতেই যায়, তারপর ওখান থেকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে সেই দিনই বলো তখনই বলো, আর আগে তো লোকালটাতে যাবে, প্রথমেই তো আর দৌড়াবে না অন্য জায়গায়, সেইভাবে হয়তো করেছে। তারপর নিয়ে যেতে যেতে আবার ওখানে মানে গাড়ির মধ্যে আবার একটু স্ট্রোক হয়ে গেছে। বেশিরভাগই এই হার্ট অ্যাটাকে মারা গেছে, জানো, হার্টের প্রবলেমে আমাদের বাড়ির মানে সব গোষ্ঠীর ছেলেরা সব হার্ট জনিত হ্যাঁ, সব কয়জনে এইখান থেকে ওইটুকুনি যাচ্ছে, আসলো বাজার ঘাট করে টোরে বুকে ব্যথা পট করে মরে গেল, এরকম অবস্থা। সব তো মানুষ, একজনও লেড়া বেড়া হয়নি, যে বিছনায় পড়ে গেছে, বেডে লেগে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, রাখতে হয়েছে, ওই আয়া রাখতে হয়েছে, গয়া রাখতে হয়েছে, কিচ্ছু না, শক্ত মানুষ। আমার বাবা নিজেই শক্ত মানুষ, মানে হসপিটালে যাওয়া মানে শরীর খারাপের সময় নিজে সাইক্লিং করে গিয়ে পেটের আল্ট্রাসাউন্ড করেছে, মানে কতটা শক্ত মানুষ, এত শক্ত মানুষ। মানে অনেক ইয়াং লোকও বোধহয় 2 দিন হাগলে পরে, মানে 2বার হাগলে পরে চিত হয়ে পড়বে। আর আমার বাবা এতটা কাজ করে এসছে, আমাদের বাড়ির ছেলেরা খুব পোক্ত, তা আমার বাবা কাটিয়েছে এটা, সেই জন্য এখন আর কলকাতায় যেতে মানে বাড়িতে ওখানে থাকতে অতটা ইচ্ছে করে না আমার, কারণ গিয়ে কাজ করতে হবে, অনেক কাজ আছে, ওটার পিছনে না টাকা খরচও করতে ইচ্ছা করে না, এনার্জি খরচও করতে ইচ্ছা করে না, টাইমও দিতে ইচ্ছে। পরিষ্কার কথা, তৈরি জায়গা নিজেরা কষ্ট করে যেটা তৈরি করে নেওয়া হয়েছে না, আর ওটা তো রেডিমেড ছিল, থাকলে তো কত সুবিধা হতো। আমার মায়ের ওখানে চাকরিও হয়ে গিয়েছিল, তো ঠাকুরদা বললো না এখানে, তো চলে আসলো, কারণ এখানে ঠাকুরদা হলে একটু ভালোভাবে থাকতে পারবেন শান্তিতে, তো চলে আসলো। গ্যাসের মধ্যে গ্যাসরার মধ্যে থাকতে হবে না,
ঠাকুরদাও ভালো ছিল, অ্যাসোসিয়েশনে ছিল, ঠাকুরদার বন্ধু বান্ধবও খুব হ্যাপি ছিল, আমার বাবার বন্ধু বান্ধবও হ্যাপি ছিল। তো এখন গিয়ে যত নিজেদের হোক, এখন নিজেদের হলেও এখন সেটা তো পাবোই। পুরো কেন বন জঙ্গল করে রাখলে এই হয়, সব বাড়িতেই আছে, আমাদের বাড়িতে একটু কম, আমরা সরে আসতে পেরেছি বা আমরা এখান থেকে আমাদের প্রফিট হয়েছে। শুধু কষ্ট হয়েছে আমার বাবার রেগুলার জার্নি করাটা খুব কষ্ট হয়েছে। তাও তো আবার রেগুলার জার্নি করাতে কষ্টও বলবো তো হয়েছে, অতটা বোধ ছিল না তখন। ট্রেনে বাসে এত শয়তানি ছিল না। এই ট্রেনে বাসে যেতে গিয়ে আমার বাবার যে কত ভালো ভালো বন্ধু বান্ধব হয়েছে, তারা বনগাঁ থেকে যাচ্ছে কলকাতার দিকে, বুঝেছো? তারা বিশাল, ওই যে আমার বাবার যেমন কাকারা ভালো ভালো কাজ করেন, আমার ঠাকুরদা যা সরকারি চাকরি তাদের চোখে, আমার এইখানেও আমার বাবার বন্ধু বান্ধব সব ভালো ভালো কাজ করেন, সেখানে আমার বাবা সরকারি চাকরি। মানে সরকারি চাকরি অত গুরুত্বপূর্ণ ছিল না, এখন যা গুরুত্বপূর্ণ। কি ভালো ভালো জায়গায় কাজ, নিউ মার্কেটের সে কত কি সব ব্র্যান্ড জানি ভুলেও যাই, ছাতার মাথা। মানে বিলেতি ব্র্যান্ডের যে আউটলেটগুলোতে ম্যানেজার, এরকম কাজের লোকেরা সবচেয়ে, তো মানে এরকম প্রফেশনের লোকেরা কত গেছি একসাথে পিকনিকে, মানে আমরাই বোধহয় ওখানে সবচেয়ে ব্যাংক ম্যানেজার, কি বলে এটার নাম, নিজস্ব, এমনিতে তো প্রাইভেটে কাজ করছে, স্ত্রী প্রাইভেটে কাজ করছে, বিশাল ভালো। আবার বাড়িতে নিজেদের ফ্যামিলির, মানে ধরো বাবার রয়েছে রেশন দোকান, মানে কি হারে অবস্থা ভালোদের সাথে সব চলেছে। তো এরকম তো চলেছে আমার বাবা, তো যার জন্য আমার বাবার ভালোই লেগেছে আর জার্নিটা করতে পেরেছে, সেই আর কি। কত পিকনিকে গেছি, কত জায়গায় তাদের বাড়িতে গেছি, এই যে ডেলি প্যাসেঞ্জারির বন্ধু, কিন্তু সেখানে তো মানে আমাদের বাড়িঘর, মানে আমরা হচ্ছে চুনোপুটি সব, মানে বাবা খুব ভালো ভালো লোকের সাথে, বাবার আর বাবাকে খুব ভালোবাসতো তারা, যে ঠিক আছে মাস্টারমশাই বোধহয় মানে বাবা সেই হিসেবে ওদের যে বেতন অনেক কম ছিল বাবা, কিন্তু ওদের সব হাইফাই ছিল, সব হাইফাই ছিল। কত গেছি বনগাঁ থেকে, মানে বনগাঁ থেকে যেত এই শিয়ালদাতে, তারপর বাবা সাউথ সেকশনে চলে যেত আর ওনারা ওনাদের মতো চলে যেত, আবার ফিরতো সব, মানে ফেরাটার চেয়ে যাওয়াটা একসাথেই বেশি হতো। তারপর কত গেছি জানো না তো, বাড়িতে বনগাঁয় চলে গেলাম উল্টো, ওরে বাড়ি বনগাঁতে, বনেদি বাড়ি, বনেদি কেন বলছি তুমি বলবে সব কথাতে বনেদি বলে, বনেদি বাড়ি যেরকম হতে হয়, বনেদি বাড়ির স্ট্রাকচার কিন্তু আলাদা হয়, আর আধুনিক বাড়ির স্ট্রাকচার কিন্তু আলাদা হয়, ধরন ধারণ। এই বড় বড় মোটা মোটা যে কী বলে দেওয়াল, এই সে তেমনি চকচকে মোজাইক, একদম মানে মোজাইক উঠে গেছে একেবারে জালনা অবধি, সে চৌকো চৌকো এই বড় বড় মানে মোজাইক, করিডোর, ওই করিডোরের মধ্যে যদি পার্টিশন দেওয়া হয় ঘর হয়ে যাবে, এই বড় বড়, মানে আগেকার দিনে থামওয়ালা বাড়িগুলি থাকে না, এগুলো খুব ভালো ভালো লোকের সাথে ওই হয়েছে। তো এইসব ছেড়ে ফেরা বেদা অত খাতির নেই, হুট করে দেখা হলো। আর আমরা এখন যদি একটা কিছু করি টরি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে তো অন্যেও থাকবে, মানে তারা করেনি কেন পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদেরও তো, আমরা কষ্ট করেছি ব্যাস, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। এখন তৈরি অত মাথায় হাত বোলানো নেই আমাদের, যে এখন বলবে আসো, আসলেই একেবারে ইমোশন উস্কে আমরা করতে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন, ইনভেস্ট করবো টাকা, যে হ্যাঁ করো, 3 ভাগের টাকাটা আমার ভাগেরটা আমি দেবো, দৌড়াদৌড়ি করতে হবে না এখন, না পরিষ্কারের কথা বলছি না, থাকতে হবে না আমার এত সুন্দর জায়গা ছেড়ে, ওই করছি না, অত বোকা না। তারপরে সে ভালোই আছি, যাই হোক, কতটা জিবি জানি চলে গেল, খোলামেলা জায়গা ছাড়া যাবোই না, রেডিমেড খোলামেলা। আর এখন থাকলেও থাকবো যে আমি শ্যামবাজার, এন্টালি, ওইসব সাইডে, ওইসব জায়গায় থাকার ওই পেয়ে গেছে। আর সাউথে যাবো বাবা, ভিড় হতে হতে মানে জান বেরিয়ে যায়। আমার এখন সাউথে যেতে ইচ্ছা করে না, ক্যালকাটা সেন্ট্রালে থেকে অভ্যাস হয়ে গেছে, তো এখনো সাউথ বলো নর্থের ওই অলি গলি দমদমেই ইচ্ছা করে না আমার থাকতে একদম। আমার ওই অবাঙ্গাল এরিয়া, সেন্ট্রাল এরিয়া, ওটাতেই থাকবো এই আর কি।
আমার একটা বন্ধু আছে, ও শ্যামবাজারে ও সংস্থা থেকে একটা ফ্ল্যাট পেয়ে গেছে, দেখা যাক। আবার একটা পরিচিত হয়েছে এন্টালি থেকে, উনি ইসে করেন, কী কাজ জানি করেন, ভুলে গেছি। এন্টালিতে একটু আছে রাজনৈতিক ওই করে, দেখি পাওয়া যায় কিনা। আর জেঠিম আছে, জেঠিমার বাড়ির ওখানে তো বলেছিল, ওইটা তো অবশ্যই একদম সেল আউট হয়ে গেছে, আর কি আছে, ফ্ল্যাটটা ভালো ছিল, দেখি যাই। রাখি, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে, আমার তো মনে হয় 2 GB পার হয়ে গেছে। রাখছি, অনেক কথা বললাম তোমাদের সাথে আজকে। আসলে যেতে পারছি না তো, বাইরে ফ্যাঁচা ফ্যাঁচা বৃষ্টি, আর মা বললো এখন যাবি না, কারণ ঘাস ফাঁস, বাড়ি পরিষ্কার, ঘাস ফাঁস রাস্তাঘাটে তোমার ডেলি প্যাসেঞ্জারি লোক আসবে, ভিজে ভিজে যেতে হবে না, গায়ের মধ্যে ভেজা ভুজা নিয়ে থাকবে, যেতে হবে না। আমার মা বললো যেতে হবে না, আমারও ইচ্ছা করছে না, অন্ধকার তো ভালো লাগে না, এ ভিজে উঠবে, ও ভিজে উঠবে, এর জুতো, এর ব্যাগ, ইচ্ছে করে না তো, এখন আর শরীর ভালো লাগে না, রাখছি। এমনি আমার ভেজা জিনিস ভালো লাগে না।